আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পরিবেশ রসায়ন ওয়ান শর্ট এমসিকিউ ক্লাসে। ওয়ান শর্ট এমসিকিউ ক্লাসে আমরা পরিবেশ রসায়ন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 100+ এমসিকিউ সলভ করব। এই ক্লাসটাতে প্রত্যেকটা টাইপ কভার হয়ে যাবে, প্রত্যেকটা টাইপ। মেইন বইতে যত এমসিকিউ আছে, মেইন বইতে যে সমস্ত ইম্পর্ট্যান্ট লাইন আছে, সেখান থেকে প্রত্যেকটা জিনিস গুছায় 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 এই এমসিকিউগুলো কভার করা। তো এই একটা ক্লাস করলে তোমার পরিবেশ রসায়নের কোনো এমসিকিউ আর বাদবে না। তো তুমি এই একটা ক্লাসে প্রত্যেকটা এমসিকিউর ব্যাখ্যা সহ দেখে নাও, আমার সাথে সাথে প্রত্যেকটা ব্যাখ্যা ভালো করে নিজের আয়ত্তে নিয়ে চলে আসো এবং ভালো করে প্র্যাকটিস করো। তো চলো আমরা দেরি না করে শুরু করি। আমরা আজকে ক্লাসটিতে ওয়ান শর্ট এমসিকিউ দেখব এবং ইচ অ্যান্ড এভরিথিং প্র্যাকটিস করব। ওকে, সো আমাদের প্রথমেই এই ক্লাসে প্রথমেই দেখো, আমি এই এমসিকিউগুলো তোমার মেইন বই থেকে নিছি। মেইন বইয়ে আছে টোটাল সব কিছুই, তোমার মেইন বই হাজারি স্যারের বইয়ে যে এমসিকিউগুলো আছে ওখান থেকে হুবহুব কমন পাবা। তো ওখান থেকে নিছি যাতে তোমাদের এই এমসিকিউগুলো সলভ করতে ইজি হয় এবং ওই এমসিকিউগুলো করলে পরীক্ষার হলে যেই পরিবেশ রসায়ন থেকে 7টা এমসিকিউ আসবে 7টা তুমি কমন পাও। তো ওই বই বের করে ওই এমসিকিউগুলো আমার সাথে সাথে দেখবা এবং প্র্যাকটিস করবা। প্রথমে আসো, প্রথমে বলতেছে যে মেসোস্ফিয়ার এইটার উচ্চতা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তো আমরা মাটি থেকে যে স্ফিয়ারগুলো দেখার চেষ্টা করি, আমরা মাটি থেকে ধরো এইটা হচ্ছে আমাদের ভূমি, ভূমির পরে প্রথমে একটা স্তর থাকে, তারপর দ্বিতীয় একটা স্তর থাকে, তারপর তৃতীয় একটা স্তর থাকে, চতুর্থ একটা স্তর থাকে, এভাবে উঠে। প্রথম যে স্তরটা এইটা হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার, তাই না? প্রথমটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তারপরে এই জায়গাতে সেকেন্ড স্তরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে হচ্ছে থার্ড স্তর যেটা, এইটা হচ্ছে তোমার মেসোস্ফিয়ার। তো ট্রোপোস্ফিয়ার হচ্ছে 0 থেকে 5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। স্ট্র্যাটো হচ্ছে 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। স্ট্র্যাটো হচ্ছে তোমার 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং মেসো হচ্ছে 50 থেকে, কোনো জায়গায় 50 থেকে 85 দেয়া, কোনো জায়গায় 50 থেকে 100 দেয়া। আর পরবর্তীতে থার্মোস্ফিয়ার বলে একটা স্তর আছে, পরের স্তর, চতুর্থ স্তর, এটাকে আয়োনোস্ফিয়ারও বলে। এইটা হচ্ছে 85 থেকে 500 পর্যন্ত এই স্তরটা, সব কিলোমিটারে। তার মানে আমাদের এখানে প্রথম যেটা বলছে মেসোস্ফিয়ারের উচ্চতা চাইছে, এটা কিন্তু এই 50 থেকে 85, 3 নাম্বার স্তর। তা আমি মুখস্থ করি এভাবে: টোপো 0 থেকে 5, এইটা হচ্ছে প্রথম স্তর যেখানে ঝড় বৃষ্টি মেঘ এগুলা হয়। দ্বিতীয়টা হচ্ছে 15 থেকে 50, দ্বিতীয় স্তর যেখানে ওজোন স্তর আছে, O3 আছে। 3 নাম্বারটা হচ্ছে মেসো স্তর ওই স্তর যেখানে ওজোন নাই, যেখানে আমার ওজোন নাই। আর ওজোন না থাকার কারণে এর টেম্পারেচার তোমার হিমাঙ্কের নিচে নেমে যায়, -93 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আসে, ফলে অনেক শীতল অবস্থায় থাকে মেসো। আর থার্মোস্ফিয়ার যেটা, এইটা তোমার ধরো অনেক হাই হিট বা উত্তপ্ত অবস্থায় থাকে, এখানকার টেম্পারেচার অনেক বেশি। তো এইভাবে 3টা স্তর বা 4টা স্তর সম্পর্কে পড়াশোনা করতে হয়। তাহলে আমাদের এখানে মেইনলি মুখস্থ করার বিষয় হচ্ছে মেসোস্ফিয়ার, যেটা আমাদের 50 থেকে 85। তাহলে 50 থেকে 85 নাই, এজন্য 50 থেকে 100 কিলোমিটার, এটা হচ্ছে কারেক্ট আনসার। পরে আসো, পরে বলছে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের প্রধান উপাদান কোনটি। তাহলে দেখো তো, আমরা স্ট্র্যাটোস্ফিয়ারের প্রধান উপাদান ওজোন দেখলাম না? তাহলে এখানে আমরা দাগাইতে পারবো ওজোন হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের প্রধান উপাদান। তাহলে মুখস্থ করব যে প্রথম স্ফিয়ার যেটা 0 থেকে 15 কিলোমিটার, যেটা ট্রোপোস্ফিয়ার, এখানে ঝড় হয়, ঝড় বৃষ্টি। দ্বিতীয় স্ট্র্যাটো হচ্ছে 15 থেকে 50, এখানে কি ওজোন। 3 নাম্বার মেসো হচ্ছে 50 থেকে 85, এখানে কি ঘটে, এখানে তোমার ওজোন থাকে না, টেম্পারেচার -93 তে যায়। আর পরে থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার, এটা 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত চলে যায়। ওকে, সো এই পর্যন্ত আমরা ক্লিয়ার হইছি। এরপরে আসো, পরে বলছে বায়ুমণ্ডলের হোমোস্ফিয়ারের নিচের কোনটি থাকে না। হোমোস্ফিয়ার, এবার এখানে এই টোটাল 4টি স্তর নিছি না, এই টোটাল 4টি স্তরকে আবার 2 ভাগে ভাগ করা যায়। দেখো, এই যে প্রথম ভাগ, প্রথম 1 থেকে 3 পর্যন্ত, এটাকে আমার হোমোস্ফিয়ার বলে, লাস্টে যেটা আছে একদম উপরে, এটাকে আমার হেটারোস্ফিয়ার বলে। এটাকে কি বলে? হেটারোস্ফিয়ার বলে। তো হোমোস্ফিয়ার যেটা একদম প্রথম 3 ভাগ, এখানে আমাদের কিছু কমন উপাদান থাকে।
কমন উপাদান কি? যেমন দেখো এই জায়গাতে আমাদের কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন মনোঅক্সাইড আছে, নাইট্রোজেন অক্সাইড আছে, তাই না? নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে। তারপরে এই জায়গাতে উপাদান হিসেবে আমাদের কি আছে? আমাদের ওজোন আছে, তাই না? এখানে আমাদের অক্সিজেন আছে। এগুলা সব আমাদের প্রথম হোমোস্ফিয়ারে আছে। হোমোস্ফিয়ারে এগুলা পাওয়া যায়, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড না, নাইট্রোজেন গ্যাস, সরি, নাইট্রোজেন ডাইঅক্সাইড না, নাইট্রোজেন গ্যাস, তারপরে হচ্ছে ওজোন, অক্সিজেন গ্যাস, এগুলা থাকে। তো এগুলা যদি প্রথম স্তরে থাকে, এগুলো সব হোমোস্ফিয়ারে আছে। হোমোস্ফিয়ারে এগুলো আছে। তাহলে হোমোস্ফিয়ারে আমাদের কি কি আছে দেখো তো? আর্গনও আছে, অক্সিজেন আছে, শুধু অক্সিজেন আছে। মিথেন, CH4 মিথেন যেটা, এইটা আমাদের হোমোস্ফিয়ারে নাই। CH4 মিথেন যেটা, এটা আমাদের হোমোস্ফিয়ারে নাই। বইতে দেখবা ছক আকারে দেয়া আছে। তো CH4 মিথেন এটা আমাদের হোমোস্ফিয়ারে নাই, প্রথম স্তরে নাই। তাহলে হোমোস্ফিয়ারে মিথেন নাই, বাকিগুলো আছে। তাহলে মুখস্থ করবো হোমোস্ফিয়ারে কোনগুলো আছে, এগুলো আছে, মিথেন নাই। ওকে, এগুলো হচ্ছে ইনফরমেশন। তুমি চাইলে বইয়ের লাইন বাই লাইন রিডিং পড়ে এগুলা মনে রাখতে পারো। আর যদি অত না চাও, আমি যেগুলো দেখাচ্ছি শুধু এইগুলো মনে রাখলেই তোমার পরীক্ষার জন্য এনাফ। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। পরে আসো, বায়ুমণ্ডলের কোন স্তরে তাপমাত্রা সর্বাপেক্ষা বেশি? এটা একদম লাস্টের স্তর, যেটা আমাদের এখানে ছিল। খেয়াল করো, আমরা এখানে বলছিলাম থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের তাপমাত্রা সবচেয়ে বেশি হাই। থার্মো মানেই তো তাপ, মানে এই জায়গায় তাপমাত্রা বাড়তে বাড়তে সবচেয়ে বেশি হয়ে যায়, কারণ সূর্যের কাছাকাছি থাকে। তো এই জন্য আমরা থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার যেই কথাটা আছে, 4 নম্বর স্তর, এইটার তাপমাত্রা সবচেয়ে বেশি বলতে পারবো। পরে আসো, পরে বলছে বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি? আমরা বলছিলাম -93 কোনটা জানো? ট্রোপো, স্ট্র্যাটো, তারপরে কি মেসো। মেসো হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর। কারণ কি? কারণ এখানে -93 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত চলে যায়, এবং এখানে কোনো ওজোন থাকে না। ওজোন থাকে না বলেই তোমার টেম্পারেচার এত নিচে যায়। ওজোন থাকে না বলেই টেম্পারেচারের ক্ষেত্রে প্রথম স্তরে বৃদ্ধি পায়, দ্বিতীয় স্তরে হ্রাস পায়, তারপর 3 নম্বর স্তরে আবার হচ্ছে যে বৃদ্ধি পায়, তারপরে 4 নম্বর স্তরে আবার না, প্রথম স্তরে হ্রাস পায়, দ্বিতীয় স্তরে বৃদ্ধি পায়, 3 নম্বর স্তরে হ্রাস পায়, চতুর্থ স্তরে আবার বৃদ্ধি পায়, এরকম ঘটে। ওকে, সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার আসো, পরে বলছে দেখো ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন অঞ্চলে অবস্থিত? ওজোন স্তর আমরা একটু আগে দেখছি, ওজোন স্তর হচ্ছে আমাদের মেসোস্ফিয়ারে অবস্থিত। মেসো না, স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত, আমরা একটু আগে দেখছি। স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত হচ্ছে আমাদের ওজোন স্তর। ওকে, পরে আসো, বায়ুমণ্ডলের কোন অঞ্চলে ঝড় ঝঞ্ঝাট হয়? প্রথম স্তর যেটা ঝড় ঝঞ্ঝাট হয়, ট্রোপোস্ফিয়ারে হয়। তো আমাদের 4টা স্তর, এটার নাম মুখস্থ করে একটু বেসিক ইনফরমেশন প্রথমে যেটা বললাম এটা মনে রাখলেই এই এমসিকিউ গুলো তুমি এমনিই পারবা। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। পরে আসো, সাইক্লোন তৈরি হতে সাগরের পানির তাপমাত্রা সর্বনিম্ন কত হতে হবে? এটা মুখস্থ করবা, মেইন বইয়ের এমসিকিউ চলে আসবে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হলে তোমার সাইক্লোন তৈরি হবে, মেইন বইয়ের এমসিকিউ চলে আসবে, এটা একটু মুখস্থ করবা, ঠিক আছে? মেইন বইয়ের তো এই জন্য বলছি বারবার মুখস্থ করো। পরে আসো, পরে বলছে যে নিচের কোন সমীকরণটি বয়েলের সূত্র প্রকাশ করে? তো আমরা জানি বয়েলের সূত্র হচ্ছে V is inversely proportional to P, যখন আমার টেম্পারেচার ফিক্স। সো V is inversely proportional to P হলে এখান থেকে আমার ইকুয়েশন আসে P1 V1 equals to P2 V2, এটা হচ্ছে বয়েলের সূত্র। তাহলে এখান থেকে আমরা বয়েলের সূত্র দেখো C নাম্বার দাগাইতে পারি। বয়েলের সূত্র কি বলে? যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটি গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ চাপ বাড়ালে আয়তন কমবে, চাপ কমাইলে আয়তন বাড়বে, এটা আমাদের বয়েলের সূত্র। সেই হিসাবে দেখো আড়াআড়ি গুণ করে P1 V1 P2 V2 পাই আমরা, P1 V1 P2 V2 পাই। তো এই জায়গা থেকে আমরা দেখো টি ফিক্সড রাখছি, বয়েলের সূত্র সি নাম্বারটা পেয়ে গেছি। পরে বলছে দেখো পার্শ্বের লেখচিত্রটি কোন সূত্রের জন্য প্রযোজ্য? তো আমাদের লেখচিত্রের দিকে খেয়াল করতে হবে আগে। লেখচিত্রে ভালো করে খেয়াল করবা, PV ইকুয়ালস টু কনস্ট্যান্ট দেয়া আছে। আমরা জানি যে V ইজ প্রপোর্শনাল টু 1/P, এটাকে এভাবে লেখা যায় V ইকুয়ালস টু K ইনটু 1/P, আর গুণ করলে PV ইকুয়ালস টু কনস্ট্যান্ট লেখা যায়। এটার মানে কি? এটার মানে P এবং V এর যে গুণফল এটা সবসময় কনস্ট্যান্ট হবে। তো P এবং V এর গুণফল যদি সবসময় কনস্ট্যান্ট হয়, এবং আমি যদি রেখা তৈরি করি, এখানে PV রাখি আর এখানে আমার হচ্ছে PV বনাম P নিই, কোনো সমস্যা নেই। PV বনাম P নিয়ে যাইনি, যেহেতু দুইটার গুণফল কনস্ট্যান্ট, আমি এই বরাবর নিলে P বাড়ায় আর কমায় PV এর ভ্যালু সেম থাকবে,
পি বাড়ায় আর কমায় পিভি এর ভ্যালু সেম থাকবে, পি বাড়ায় আর কমায় পিভি এর ভ্যালু সেম থাকবে, বাট টেম্পারেচার এক একটা রেখার জন্য এক এক রকম, কারণ আমরা টেম্পারেচার ফিক্স নিছিলাম। তাহলে এই যে লেখচিত্রটা আসলো, এটা আসলে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p এইটার থেকে আসলো না, এটা থেকে আসলো। আর এটা কিসের সূত্র? এটা হচ্ছে বয়েলের সূত্র, ঠিক আছে? আরো এত কিছু না চিন্তা করে আমরা যখনই টেম্পারেচার ফিক্স দেখবো আর টেম্পারেচার লাইন দেখবো, এটাকে বলে আইসোথার্মাল লাইন, যখনই আমরা আইসোথার্মাল লাইন দেখবো তখনই বলতে পারবো এটা হচ্ছে তোমার বয়েলের সূত্রের লাইন। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা এই সূত্র থেকে ভি বনাম 1/p লেখচিত্র পাই, এই সূত্র থেকে ভি ভার্সেস 1/p লেখচিত্র পাই, এই সূত্র থেকে ভি ভার্সেস পি লেখচিত্র পাই, ঠিক আছে? এই সূত্র থেকে পিভি ভার্সেস পি লেখচিত্র পাই, পিভি ভার্সেস পি লেখচিত্র পাই, এই সূত্র থেকে পিভি ভার্সেস ভি লেখচিত্র পাই। এই যে জিনিসপত্রগুলো আছে এগুলো সব আমরা কিন্তু ওই লেখচিত্র থেকে ফাইন্ড আউট করে বের করতে পারি, ঠিক আছে? সো এই লেখচিত্রগুলা মানে এইগুলা দেখলেই বলতে পারবো এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। তাহলে এটা আসলে কি? বয়েলের সূত্র। ওকে, পরে আসো, পরে বলছে দেখো পার্শিয়াল লেখচিত্রটি কোন সূত্রের সাহায্যে প্রকাশ করা যায়। তো ভালো করে খেয়াল করবা, যখন তুমি ভি, খেয়াল করো, ভি ভি এবং পি মানে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p এটা নিছো, নেয়ার পরে এই বরাবর পি রাখছো, এই বরাবর ভি রাখছো। তো খেয়াল করো তো পি এবং ভি এর সাথে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক না? ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে লেখচিত্র হয় অধিবৃত্তাকার। মুখস্থ করব, সবসময় মুখস্থ করব। সমানুপাতিক সম্পর্ক যদি হয়, সমানুপাতিক সম্পর্ক যদি হয়, সমানুপাতিক, সমানুপাতিক হইলেই এটা আমার দিবে হচ্ছে সরল রেখা, এটা কি দিবে? সরল রেখা। আর যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে অধিবৃত্তাকার। কি? এটা হবে হচ্ছে অধিবৃত্তাকার। তাহলে সমানুপাতিক সরল রেখা, ব্যস্তানুপাতিক অধিবৃত্তাকার, মুখস্থ করবা। অধিবৃত্তাকার মানে কি? এরকম অধিবৃত্ত আকৃতির হবে, ম্যাথে পড়ছো তোমরা, অধিবৃত্ত আকৃতির হবে। সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। তাহলে একটা হচ্ছে সমানুপাতিক আর একটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ওকে, এবার আসো পরের যে এমসিকিউ এটা দেখি। পার্শ্বের লেখচিত্রটি কোন গ্যাস সূত্রকে সমর্থন করে? তো এখানে ভালো করে খেয়াল করলে দেখবা যে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল পি, মানে এখন আমাদের সমানুপাতিক সম্পর্কে আছে। তাহলে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল পি, এটা সমানুপাতিক সম্পর্কে আছে না? সমানুপাতিক সম্পর্কে থাকলে এইটা মূল বিন্দুগামী সরলরেখা হবে, মূল বিন্দুগামী সরলরেখা এরকম হবে। বাট যেহেতু আমরা বয়েলের সূত্র নিয়ে কাজ করছি এখনো, তাহলে এই এক একটা রেখা এক একটা ভিন্ন ভিন্ন টেম্পারেচারে হবে, ভিন্ন ভিন্ন টেম্পারেচারে হবে। তাহলে এইটাও আমাদের কোন সূত্র? বয়েলের সূত্র। মেইনলি এমসিকিউ সব বয়েলের সূত্র থেকে দেয়, বয়েল আর চার্লস থেকে দেয়। তো বয়েলের সূত্র হচ্ছে আমার ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, এই বেসিক থেকে আসে, আর চার্লসের সূত্র ভি ইজ প্রপোর্শনাল টু টি, এই বেসিক থেকে আসে। তাহলে কোনটা থেকে আসছে সেটা আমাদের খেয়াল করার বিষয়। পরে আসো, পরে বলছে উদ্দীপকের লেখচিত্রটি কোন সূত্রকে সমর্থন করে? এখানে খেয়াল করো, ভালো করে খেয়াল করলে দেখবা ভি ইজ প্রপোর্শনাল টু টি এর সম্পর্ক দেয়া আছে, এই বরাবর ভি, এই বরাবর টি এর সম্পর্ক দেয়া। তো ভি ইজ প্রপোর্শনাল টু টি, এটা চার্লসের সূত্র। চার্লসের সূত্রের ক্ষেত্রে ভি ইজ প্রপোর্শনাল টু টি হলে যেহেতু সমানুপাতিক সম্পর্ক আসে আমাদের কি? মূল বিন্দুগামী সরলরেখা। এই মূল বিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে চাপ আমাদের কি হয় বলতো? ফিক্স বা স্থির হয়। চাপ আমাদের কি হয়? ফিক্স বা স্থির হয়। তাহলে মূল বিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে চাপ যদি আমার স্থির হয়, এটা আসবে P1, এটা আসবে P2, এটা আসবে P3, এভাবে আমি লিখতে পারবো। তাহলে এই সূত্রটা, চার্লসের সূত্রটা আমাদের মুখস্থ করতে হবে। তাহলে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো যে সূত্রগুলো আছে এর ভিতর বয়েল এবং চার্লস এই দুইটা থেকে আমার লেখচিত্র বেশি আসবে, এই দুইটা থেকে এমসিকিউতে লেখচিত্র বেশি আসবে। যে কয়টা লেখচিত্র এখানে আসে সব কটা কিন্তু চলে আসছে, ব্যাখ্যাগুলোও দেখাই দিছি। সো এই ব্যাখ্যাগুলো মাথায় রেখে তুমি একটু পড়াশোনা করো, শেষ। এবার আসো আমাদের পরবর্তী অংশ, বলছে কোনটি পরম শূন্য তাপমাত্রা। তো মাথায় রাখবো -273 সেন্টিগ্রেড এইটা পরম শূন্য তাপমাত্রা। -273 সেন্টিগ্রেডে কেলভিন হয় 0 কেলভিন। তো খেয়াল করো যদি কেলভিন স্কেলে থাকে তাহলে 0, আর যদি সেন্টিগ্রেডে থাকে তাহলে -273। তুমি এখন আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড বলে দিও না, 0 কেলভিন, আর সেন্টিগ্রেডে কত? -273। তাহলে খেয়াল করো বি নাম্বার আসে কারেক্ট আনসার। তাহলে পরম শূন্য তাপমাত্রা এইটার সাথে সম্পর্ক কি? -273 আর 0 কেলভিন, এইটা -273 0 কেলভিন, দুইটা মুখস্থ রাখো। কেলভিনে কিন্তু পরম শূন্য তাপমাত্রা অনেক ক্ষেত্রে 273 না দিয়ে 0 কেলভিন দিয়ে দিবে, তো এই জায়গাতে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, ক্লিয়ার। পরে আসো, পরে বলছে তত্ত্বীয়ভাবে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়? সেম, -273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তোমার গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তত্ত্বীয়ভাবে, মানে ফর্মুলাতে দেখানো যায় শূন্য।
ফর্মুলাতে কিভাবে দেখানো যায় অত ডিটেল না যায়, মুখস্থ করো এটা। এবং এটা 0 কেলভিন টেম্পারেচার, তো অপশনের দুটো যে কোনো একটা থাকলেই তুমি দাগাইতে পারবা। তো খেয়াল করো এখানে -273 আছে, তার মানে বি নাম্বার কারেক্ট আনসার। তাহলে এই ইনফরমেশনটা কি করতে হবে, মুখস্থ, যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তত্ত্বীয়ভাবে এটা শূন্য হয়ে যায়। কিভাবে মুখস্থ করবা, বারবার এই সংখ্যাগুলো লিখবা, এখানকার মেইন কথাটা লিখবা যে তত্ত্বীয়ভাবে আয়তন শূন্য, তত্ত্বীয়ভাবে আয়তন শূন্য, এই কথাটা শুনবা আর এই ইনফরমেশনটা মুখস্থ করবা। বুঝতে পারছো? এই দুইটা ইনফরমেশন মুখস্থ করবা, তাহলেই তুমি এখান থেকে এমসিকিউতে একদম 100 পেয়ে যাবা। এবার বলছে দেখো আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি। আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ PV = nRT, এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে এইটা তো আর কঠিন কিছু না, একদম সিম্পল কোশ্চেন, এ নাম্বার কারেক্ট আনসার। পরে আসো, পরে বলছে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ কোনটি। দেখো আগেরটা ছিল নরমাল সমীকরণ, এখন আমার গতীয় সমীকরণ চাইছে। গতীয় সমীকরণ চাইলে PV = 1/3 mnc², এটা আসবে। তো ব্যাপারটা হচ্ছে এই যে ডান সাইডের যে পার্টটা না, এই পার্টটা গতীয় সমীকরণ নির্দেশ করে বা গতি, গ্যাসের গতিতত্ত্বকে নির্দেশ করে, এই অংশটা গতি নির্দেশ করে। তাহলে যখনই আমার গতীয় সমীকরণ নিয়ে কথা বলবে তখন আমি PV = 1/3 mnc² যাব। তো যখনই আমার গতীয় ব্যাপারটা নিয়ে কথা বলবে তখন PV = 1/3 mnc² নিয়ে যাব। বুঝতে পারছো? তাহলে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ কোনটি, বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ PV = 1/3 mnc²। এবার আসো, পরে বলছে দেখো SATP তে কোন গ্যাসের মোলার আয়তন কত। SATP তে, তো আমরা জানি STP তে মোলার আয়তন এটা কত, 22.4 লিটার। আর SATP এইটাতে মোলার আয়তন কত, এটা হচ্ছে 24.789 লিটার। মুখস্থ করতে হবে, একটা হচ্ছে 22.4 লিটার, আরেকটা হচ্ছে 24.789 লিটার। দেখো একটা হচ্ছে 22.4, এটা কি STP তে, আর SATP কত, 24.789 লিটার। তাহলে এখানে আমরা দাগাবো হচ্ছে 24.789, কারণ কি আমার বলছে হচ্ছে SATP, STP না SATP বলছে। তাহলে কোনটা চাইছে তার উপর ডিপেন্ড করে আমি এটা দাগাবো। ক্লিয়ার হয়েছে? মুখস্থ করতে হবে, একদম মুখস্থ ইনফরমেশন চলে আসবে। পরে বলছে দেখো STP তে 1 মোল সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত। তাহলে আমরা জানি যে সালফার ডাইঅক্সাইড বলো আর যে কোনো গ্যাস বলো, STP তে আয়তন বলা মানেই হচ্ছে 1 মোলের জন্য 22.4 লিটার। STP তে আয়তন বলা মানেই হচ্ছে 1 মোলের জন্য 22.4 লিটার। যে কোনো গ্যাসের জন্য, সে সালফার ডাইঅক্সাইড হইতে পারে, নাইট্রোজেন হইতে পারে, অক্সিজেন হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, মিথেন হতে পারে, বা অন্য যে কোনো গ্যাস হতে পারে, যেটাই হোক না কেন তোমার 1 মোলের জন্য 22.4 লিটার কিসে, STP তে। তাহলে আমাদের এখানে এ নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আসো পরবর্তী অংশে দেখি, গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সমীকরণ বের করো। এটা ডিরেক্ট মুখস্থ করতে পারো, বেরও করতে পারো। আমি কি করি, আমি সবসময় বের করতাম। আমি জানি PV = nRT, এটা আমরা জানি। এবার ভালো করে খেয়াল করো, PV = n মানে W/m লেখা যায়, সাথে আমি RT বসাই দিলাম। এবার এই m যেটা আণবিক ভর, এটাকে যদি এই সাইডে নিই, PM = লেখা যায় W/v, সাথে লেখা হচ্ছে RT। কি করলাম বলতো, এই ভিটাকে নিচে আনছি আর এমটাকে এখানে নিয়ে চলে আসছি। পরবর্তী লাইনে PM = W/v মানে ভর বাই আয়তন, মানে ঘনত্ব D লেখা যায়, E = RT। মানে কি, কোথাও আমি m = ρv পড়ছি না, তো ρ = m/v পড়ছি না, ঘনত্ব = ভর বাই আয়তন। কেমিস্ট্রির ক্ষেত্রে সেই ঘনত্ব D = ভর হচ্ছে W আর V হচ্ছে আয়তন। তাহলে এখানে DRT পাচ্ছি। আমার বলছে ঘনত্ব নির্ণয় সমীকরণ বের করো, মানে D এর ভ্যালু বের করতে বলছে। তাহলে D = উপরে PM, নিচে হচ্ছে RT। উপরে PM, খেয়াল করো, তাহলে উপরে হচ্ছে আমার PM, আর নিচে হচ্ছে RT। তাহলে এখান থেকে আমি D = PM/RT পাচ্ছি। তো খেয়াল করো সি নাম্বার মিলে যাচ্ছে, D = PM/RT। D = কি আসছে, PM/RT। দ্যাটস ইট। এইভাবে আমরা জিনিসটা ক্লিয়ার করতে পারছি। এবার আসো, পরে বলছে লিটার অ্যাটমসফিয়ার এককে R এর মান কত। R এর মান মুখস্থ করতে হবে। তা R এর অনেকগুলা মান আছে। প্রথমে হচ্ছে SI ইউনিট, SI ইউনিটে R এর যেই মান, এটা হচ্ছে 8.314 একক সহ মুখস্থ করবা, জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে SI ইউনিট আর এর মান। এবার দেখো SI ইউনিটের পর লিটার অ্যাটমসফিয়ার ইউনিট, এটাতে আসতে পারে, এটাতে আর এর মান কত আসবে, 0.0821। তাহলে 0.0821 এখানে আসবে লিটার অ্যাটমসফিয়ার
পার মোল পার কেলভিন। এবার বলবো ভাই এককটা নিয়ে একটু বুঝাই দেন। দেখো আমরা যখন পিভি ইকুয়ালস টু এনআরটি করি এই জায়গাতে আর এর যেই ভ্যালু এটা কিন্তু পিভি ডিভাইডেড বাই আরটি আসে। এই পিভি যেটা এটা মানেই কাজ, এই পিভি যেটা পিভি হচ্ছে কাজ। আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু পিভি, ফিজিক্সে শিখছি। তো উপরে ডাব্লিউ ডিভাইডেড বাই আরটি আসে, তাই না? এনআরটি মেইনলি এনআরটি, সো নিচে এন আসছে এনআরটি, এনটি এই আর ডাবল বসাইছি কেন, এনটি আসবে এখানে, এনটি আসবে। তো এনটি যদি আসে, ডাব্লিউ মানে কাজ, তাহলে যখন আমি এসআই ইউনিটে বসাবো কাজের পরিবর্তে আমি জুল বসাবো, নিচে দেখো এন এর পরিবর্তে মোল আর টি এর পরিবর্তে কেলভিন এটা আসে। বাট যখনই আমি এসআই ইউনিটে যাব তখন পিভি এর পরিবর্তে ভি এর পরিবর্তে লিটার, পি এর পরিবর্তে অ্যাটমসফিয়ার, তাহলে ভি এর পরিবর্তে লিটার, পি এর পরিবর্তে অ্যাটমসফিয়ার, নিচে দেখো এন মানে মোল, পরে দেখো কেলভিন আছে। এই জায়গাতে ফর্মুলা থেকে বসাইছি, তাহলে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? পরে দেখো লিটার অ্যাটমসফিয়ার ছাড়াও আমাদের আরেকটা ইউনিট আছে, সেটা কি? সিজিএস ইউনিট। সিজিএস আসে হচ্ছে আমাদের আর্গে। তো আর্গে কি আসবে? সিজিএস ইউনিটে আর এর মান আসবে তোমার হচ্ছে এইটাকে আমরা এখন সিজিএস এ কনভার্ট করব। তো 8.314 এর সাথে 1 জুল মানে 10⁷ আর্গ। তো এই জায়গাতে সিজিএস ইউনিটে কাজের একক হচ্ছে আর্গ, পরে আমাদের মোল পার কেলভিন যেমন ছিল তেমনই থাকবে। কাজের ইউনিট জাস্ট আমি আর্গ বসাইছি, বাকি আমাদের মোল পার ইউনিট যেমন ছিল তেমনই থাকবে। তো আমি 3টা ইউনিট দেখাই দিলাম। এই 3টার ভিতরে ভালো করে খেয়াল করলে দেখবা লিটার অ্যাটমসফিয়ার আমাদের এখানে সরাসরি আছে এ নাম্বার 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। মুখস্থ করবা, 3টার মানই মুখস্থ করবা, এই 3টার যে কোনো একটা দিয়ে দিবে। দেখো এখানে ভালো করে খেয়াল করলে দেখবা এইটা হচ্ছে আমার লিটার অ্যাটমসফিয়ার ইউনিট, এইটা হচ্ছে আমার এসআই ইউনিট, এইটা হচ্ছে আমার সিজিএস ইউনিট, আর এইটা হচ্ছে আমার ক্যালোরি ইউনিট। বুঝতে পারছো? ক্যালোরি ইউনিটে লাস্টেরটা মুখস্থ করো। ক্যালোরি ইউনিটে যদি ভ্যালু জিজ্ঞেস করে তাহলে লাস্টের এইটা আমাদেরকে দাগাতে হবে। আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। পরে আসো, পরে বলছে এসআই এককে আর এর মান কোনটি? এসআই এককে আর এর মান কোনটি? তাহলে একটু আগে আমরা দেখে আসছি এসআই এককে আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। দেখো এখানেও 4টা মানই দেওয়া আছে, 4টা মানই 4টা এককে মুখস্থ করবা। এটা কিন্তু এমসিকিউতে দিবেই একটা মাস্ট। পরে আসো, পরে বলছে সিজিএস ইউনিটে আর এর মান কোনটি? একটু আগে দেখে আসছি আর্গে যাবে, তাহলে 8.314 ইন্টু 10⁷ আর্গ পার মোল পার কেলভিন, এটা আসবে হচ্ছে আমাদের সিজিএস ইউনিটে আর্গে। সেম জিনিস দেখো এখানে একটা জিনিস মনে রাখবা, 1 জুল ইকুয়ালস টু 10⁷ আর্গ। তো আমরা যেটা এসআই ইউনিটে পাইছিলাম, এসআই ইউনিটে কি পাইছিলাম? 8.314 জুল পার মোল পার কেলভিন। এই জুলটাকে আমি জাস্ট আর্গে কনভার্ট করব। কেমনে? 8.314 এই জুলটাকে 1 জুল মানে 10⁷ যদি আর্গ হয়, এখানে 10⁷ নিবা, জুলের জায়গায় আর্গ বসাই দিবা, পার মোল পাবা, পার কেলভিন পাবা। এই যে তাহলে দেখো আমি জাস্ট এই অংশের সাথে জুল পার মোল পার কেলভিনের জায়গায় আর্গ পার মোল পার কেলভিন বসাই দিছি। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। ক্লিয়ার হয়েছে? আশা করি এই ব্যাপারটা আমরা এখন একদম ক্লিয়ার করতে পারছি। পরে আসো, পরে বলছে মোলার গ্যাস ধ্রুবক আর এর মাত্রা কোনটি? মাত্রা বের করতে বলছে। মোলার গ্যাস ধ্রুবক আর এর মাত্রা তো আমরা জানি, একটু আগেই দেখছিলাম আর ইকুয়ালস টু উপরে যায় পিভি, নিচে যায় এনটি। তো ভালো করে খেয়াল করলে দেখবা পিভি মানে হচ্ছে কাজ, নিচে দেখো এন মানে হচ্ছে মোল, আর টি মানে কি? এনটি। এটা আমি বারবার আর লিখতেছি কেন? এনটি। তো টি মানে কি? টি মানে হচ্ছে টি এর একক হচ্ছে কেলভিন, তাই না? তাহলে এইটাকে উপরে তুললে কাজ পার মোল পার কেলভিন হয় না? কাজ পার মোল পার কেলভিন। তো খেয়াল করো কাজ পার মোল পার কেলভিন, এই যে বি নাম্বার, এটা আসে আমার আসল মাত্রা আর এর। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এই এমসিকিউটা মহা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখো, পরীক্ষায় চলে আসবে, বারবার আসে, দিয়ে দেয়। সিম্পল জিনিস, একদম বেসিক ইনফরমেশন। তুমি না পারলে তুমি তো এই জিনিসটার মানে ফিল করো না, ফিল করার জন্য তোমাকে এই জিনিসটা পারতে হবে। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। পরে আসো, পরে বলছে এসআই এককে বোল্টজম্যান ধ্রুবকের মান লিখো। তো ব্যাপারটা হচ্ছে দেখো আমরা জানি যে 1 মোল, এই জায়গাতে একটু খেয়াল করবা, 1 মোল গ্যাসের জন্য আমাদের জন্য গ্যাসের ধ্রুবক হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক আর। 1 মোল গ্যাসের জন্য, এবার মাথায় রাখবা একটি পরমাণুর জন্য মোলার গ্যাস ধ্রুবক হচ্ছে
একটি পরমাণুর জন্য মোলার গ্যাস ধ্রুবক হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক কে। তো একটি পরমাণুর জন্য যখন বের করে বা এই বোল্টজম্যান ধ্রুবক যখন বের করে তখন আমাদের মোলার গ্যাস ধ্রুবক ডিভাইডেড বাই তোমার হচ্ছে আজান দিচ্ছে, আজানের পরে দেখবো, বাট এটা একটু বলে দিই। মোলার গ্যাস ধ্রুবক ডিভাইডেড বাই হচ্ছে তোমার যেটা অ্যাভোগাড্রো সংখ্যা করে। তো মোলার গ্যাস ধ্রুবক ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা করলে এখান থেকে সরাসরি ভ্যালু আসে হচ্ছে 1.38 ইন্টু 10⁻⁻24। এটা আসে হচ্ছে তোমার বোল্টজম্যান ধ্রুবকের ভ্যালু। তো এই যে জিনিসটা, এটা তোমাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। 1.38 ইন্টু 10⁻⁻23, ঠিক আছে? 1.38 10⁻⁻23, এটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবকের যে ভ্যালু, সেটা সরাসরি মুখস্থ করবা। কেমন, মাথায় থাকবে? এই বুঝতে পারছো জিনিসটা? এটা মাথায় রাখতে হবে, সরাসরি মুখস্থ করতে হবে। 1.38 ইন্টু 10⁻⁻23, এটা বোল্টজম্যান ধ্রুবক। আমি যেটুকু বললাম এইটুকু যদি নাও বুঝো সমস্যা নেই, ওইটা মুখস্থ করো। পজ করো। সো আমরা এইটার অ্যান্সার তো এটা দাগাইলাম, বোল্টজম্যান ধ্রুবক, এটা মুখস্থ করতে হবে, মুখস্থ ইনফরমেটিভ টাইপ কোশ্চেন। পরে আসতে বলছে দেখো, এক অ্যাটম ইকুয়ালস টু কত প্যাসকেল। তো এক অ্যাটম, এইটার অনেকগুলা তোমার ওয়ে আছে মুখস্থ করার, বিকজ যে কোনোটা দিয়ে দিতে পারে, সবগুলাই পড়বা। প্রথম মুখস্থ করবা 101325 প্যাসকেল, এটা হচ্ছে প্রথম পদ্ধতি। এখন এটাকে যদি তুমি কিলো করো, তাহলে এই প্যাসকেল থেকে কিলো প্যাসকেল করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে 101.325 কিলো প্যাসকেল পাওয়া যায়। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এবার এই প্রথম স্টেপটা থেকেই তুমি যদি এটাকে আবার পয়েন্টে নিয়ে আনো, তাহলে প্রথমটার পরে 1 এর পরে পয়েন্ট দাও, 1.01325। দেখো পয়েন্টের পর কয়টা ঘর, 1 2 3 4 5 না, এজন্য 10⁵ দিয়ে গুণ করো, দেখো এটাও আমার প্যাসকেল আসবে। বুঝতে পারছো? তাহলে দেখো এটাকে তিনটা ফরম্যাটে লেখা যাচ্ছে, আমি যদি প্যাসকেল এবং কিলো প্যাসকেলে কনভার্ট করি, তাহলে এইটাও কারেক্ট অ্যান্সার, এটাও কারেক্ট অ্যান্সার, এটাও কারেক্ট অ্যান্সার। দেখো এইটা আমার এখানে দেয়া আছে 1.01325 ইন্টু 10⁵, এইটা আমার অলরেডি দেয়া আছে। তো এটা দেয়া থাকলে এটা হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। পরে আসো, পরে বলছে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ বাড়ালে ঘনত্বের মান কিরূপ হবে। চাপ বাড়ালে ঘনত্ব কিরূপ হবে। তো আমরা একটু ভালো করে চিন্তা করি। তাপমাত্রা যখন স্থির, তখন আমাদের এই আয়তনের সাথে চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক। এবার আমরা জানি m ইকুয়ালস টু রো ভি। তো আমাদের এখানে ভর যদি ফিক্স হয়, তাহলে এই জায়গায় খেয়াল করো, রো ইকুয়ালস টু m ভাগ ভি আসে, মানে এই ঘনত্ব আয়তনের ব্যস্তানুপাতিক আসে। ঘনত্ব কিসের ব্যস্তানুপাতিক? আয়তনের ব্যস্তানুপাতিক। তো ভালো করে আমরা একটু বোঝার চেষ্টা করবো এখানে। তাহলে p ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু v, 1/v ইজ প্রপোর্শনাল টু রো, এভাবে লেখা যায়। এভাবে যদি লিখি তাহলে দেখো চাপের সাথে ঘনত্ব সম্পর্ক সরাসরি সমানুপাতিক, অর্থাৎ চাপ বাড়ালে ঘনত্ব বাড়ে, চাপ কমাইলে ঘনত্ব কমে। তাহলে আমি এখানে চাপ যখন বাড়াচ্ছি তখন আমার ঘনত্ব কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। অটোমেটিক চাপ যখন আমি বাড়াচ্ছি আমার ঘনত্ব কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তো এটা বেসিক্যালি ডিপেন্ড করে রিলেশন বিল্ডিং এর উপর। তুমি কি এইটা জানো, তারপর হচ্ছে যে এইটা জানো, দুইটাকে কম্বাইন করে এখানে রূপান্তর করছো যে চাপের সাথে ঘনত্বের যে সম্পর্ক সেটা সমানুপাতিক সম্পর্ক। এইটুকু মাথায় রাখলেই ওকে, গট ইট। আশা করি বুঝতে পারছো। পরে আসো, পরে বলছে যে 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত অ্যাটম চাপে কোনো গ্যাসের ঘনত্ব এত যদি হয়, এর আণবিক ভর কত? তাহলে আমাদের এখানে আণবিক ভর বের করতে হবে। এখন আমরা আণবিক ভর বের করব কিভাবে, এটা হচ্ছে প্রশ্ন। দেখো আমরা জানি PV ইকুয়ালস টু nRT, n কে ভাঙলে W/m পাওয়া যায়। তো এখানে আমরা PV ইকুয়ালস টু W/m ইন্টু RT নিতে পারি। এখান থেকে m এর ভ্যালু যদি বের করো, m ইকুয়ালস টু উপরে যাবে WRT, নিচে যাবে হচ্ছে PV। এই আসে হচ্ছে আমাদের আণবিক ভর বের করার ফর্মুলা। তাহলে আণবিক ভর যদি বের করতে বলে WRT ডিভাইডেড বাই PV। W এর ভ্যালু দেখো এখানে দেয়া আছে কত, W এর ভ্যালু এখানে দেয়া আছে। আচ্ছা এখানে ঘনত্ব দেয়া আছে, তাহলে W দিয়ে হবে না। W/V জানি আমরা হচ্ছে ঘনত্ব D, তাই না? আমরা জানি W/V ইকুয়ালস টু ঘনত্ব D। তাহলে W/V এর জায়গায় D লিখতে পারবো, এখানে R লিখতে পারবো, এখানে T লিখতে পারবো, নিচে আসবে P। এটা হচ্ছে আণবিক ভরের আরেকটা ফর্মুলা। তার মানে এখন আমি এখানে ঘনত্বের জায়গায় D এর জায়গায় বসাতে পারবো 2.25। ওকে, R এর জায়গায় কি বসাতে পারবো? দেখো এখানে আমরা গ্রাম লিটার এগুলা দেখতেছি, গ্রাম লিটার এগুলা দেখে, এখানে দেখো অ্যাটমসফিয়ার, এগুলো দেখেই বুঝতে পারতেছি এটা লিটার অ্যাটমসফিয়ার এককে বসবে। তাহলে লিটার অ্যাটমসফিয়ার এককে বসালে 0.0821 বসে। এবার তুমি টেম্পারেচার বসাও,
18 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মানে 18, এটাকে কেলভিনে নিয়ে গেলে 273 যোগ হবে, ডিভাইডেড বাই পি। পি এর ভ্যালু দেখো 0.8 দেয়া আছে। এই যে টোটাল মিলে ভ্যালুগুলা যেগুলো নিলাম এগুলো এখন তুমি ক্যালকুলেটারে বসাও, ঠাস ঠাস করে ক্যালকুলেটারে বসাও, তোমার হাতের কাছে ক্যালকুলেটার থাকলে বসাও, উত্তর মিলে যাবে, উত্তর একদম অ্যাকুরেট মিলে যাবে। বুঝতে পারছো? তো এইটা হচ্ছে তোমার এই টোটাল ম্যাথটা করার প্রসেস। উত্তর 67.11 আসবে, উত্তর মিলে যাবে, 67.11 আসবে। তাও মিলাই নিও, মিলাইলে বুঝতে পারবা। আমি অনেকবার এই সেম কোশ্চেন বহুবার করাইছি, তো এজন্য আমার মুখস্থ আছে একদম, মানে জানি যে কোনটার উত্তর কি হবে। পরে বলছে দেখো প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত, আমরা আগেই মুখস্থ করছি এটা। 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। 1 মোল গ্যাসের আয়তন এসটিপি তে ভিএল ইকুয়ালস টু 22.4 লিটার। এখন এই যেটা লিটার, আমরা জানি লিটার আর ডেসিমিটার কিউব সেম জিনিস। দেখো আমরা জানি 1 লিটার ইকুয়ালস টু 1 ডেসিমিটার কিউব, এটা সেম জিনিস। এখন এই ডেসিমিটার কিউবকে তুমি যদি মিটার কিউবে রূপান্তর করতে চাও, তাহলে ডেসিমিটারের চেয়ে মিটার কিউব বড় একক, তো তখন তোমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে 10⁻³ মিটার কিউব। সেম ভাবে এটাকে যদি মিটার কিউবে রূপান্তর করতে চাও, তাহলে 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব এটা আসবে, 22.4 10⁻³ মিটার কিউব। এই যে এই পার্টটা চলে আসবে। তাহলে এখানে দেখো আমরা 22.4 পাচ্ছি ইন্টু 10⁻³ মিটার কিউব এখানে পাচ্ছি। সো বি ইজ দ্য কারেক্ট আনসার। কি পাচ্ছ? বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে বলছে প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন, তাহলে সরাসরি কিন্তু দেয় নাই, একক এবার চেঞ্জ করে দিছে। চেঞ্জ করে দিলে তাহলে চেঞ্জ অনুযায়ী আমাদের করতে হবে, চেঞ্জ অনুযায়ী আমরা করলে এরকম পাচ্ছি। ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা ক্লিয়ার না? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। পরে আসো, পরে বলছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের ক্ষেত্রে চাপ যখন আমি এত প্রয়োগ করতেছি, তখন 1/v এইটার মান এত আসে, 1/v এর মান। এবার যখন 1/v এর মান এত আসে, তখন আমার চাপ বের করতে বলছে। খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। খেয়াল করো, আমরা জানি যে P1V1 ইকুয়ালস টু P2V2, আমরা এটা জানি P1V1 ইকুয়ালস টু P2V2। এবার মজার ব্যাপার হচ্ছে তোমাকে বসাইতে বলছে 1/v এর মান, 1/v এর মান, এখানে বুঝবা জিনিসটা, 1/v এর মান। এবার ভালো করে খেয়াল করো, 1/v এর মান মানে হচ্ছে তুমি যেখানে যেখানে v1 পাবা, v1 পাবা, এই জায়গায় দেয়া আছে 1/v এর মান, তাই না? v1 এর মান না দিয়ে 1/v এর মান দেয়া আছে, তাহলে v1 মানে হচ্ছে 1/v এর উল্টা, তাহলে কি আসবে 0.05 বসাতে হবে। যখন তুমি v2 বসাবা, v2 বসালে এটা 1/v এর উল্টা, এটা কত বসাতে হবে 0/0.42, এটা বসাতে হবে। বুঝতে পারছো? তাহলে এখন আমি যখন প্রথম চাপটা নিব, প্রথম চাপের মান দেখো 1 অ্যাটমসফিয়ার, তার জন্য v1 এর মান হবে 1/v, তাই না? কারণ কি আমরা v1 ইকুয়ালস টু, এই দেখো 1/v ইকুয়ালস টু যদি এত হয়, এখানে বোঝার চেষ্টা করো, 1/v ইকুয়ালস টু যদি আমার 0.05 হয়, তাহলে v ইকুয়ালস টু হবে 1/0.05। তো এই v1ই তো আমার v, তার মানে এখানে আমি বসাতে পারবো 1/0.05 প্রথম গ্যাস। P2 এর ভ্যালু আমার বের করতে হবে, V2 এর ভ্যালু দেখো আমার এখানে দেয়া আছে 1/0.042, এটা। তো আমি যদি এখন একটু যদি P2 এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে P2 ইকুয়ালস টু আর গুণ করো 0.042 ডিভাইডেড বাই 0.05, এটা ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে চাপ পেয়ে যাবে, এটা ক্যালকুলেশন করলে চাপ পেয়ে যাবে। ক্যালকুলেটরটা একটু দেখি, দাঁড়াও কোথায় আছে, এই তো পাই গেছি। তো এই যে এই জায়গাতে 0.042 ডিভাইডেড বাই 0.05 ক্যালকুলেট করলে 0.84 আসে, ডি নাম্বার 0.84 অ্যাটম, এইটা আসে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে এখানে আমি মেইন কাহিনীটা কি করছি, আমাদের মেইন যে ইকুয়েশনটা ইকুয়েশনের জায়গায় আছে, বাট আমাদের এখানে v1 যদি আমাদের বের করতে হয়, 1/v এর ভ্যালু দেয়া আছে, 1/v1 এর ভ্যালু ধরে নিলাম এটা। তো এই 1/vটা যদি 1/v1 হয়, তাহলে v1 এর ভ্যালু 1/0.05 হবে, উল্টায় যাবে, কারণ কি এখানে আমার ভ্যালুটা উল্টায় দেয়া আছে, তাই না? তো ভ্যালুটা সোজা করে নিয়ে বসাতে হবে। তো এই এমসিকিউটা গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্বপূর্ণ এই এমসিকিউটা আসার মতো, যেহেতু একটু কঠিন করে দেয়া, যদি যে কোনো বোর্ডে চলে আসে, আমি যেহেতু দেখাই দিলাম কেমনে করতে হবে, ভুল করো না যেন, মাথায় রেখো এটা ভুল করা যাবে না। ওকে, সিমিলার টাইপের প্রশ্ন আসলেও যদি টাইপ রিপিটও হয়, ভুল করা যাবে না। মান হয়তো অন্য কিছু দিয়ে দিল, টাইপ রিপিট করে দিল, ভুল করো না।
পরে আসো, পরে বলছে এ এবং বি গ্যাসের মোল সংখ্যা যথাক্রমে এটা এবং এটা দেয়া আছে। তো মোল সংখ্যা মানে এন অফ এ দেয়া আছে 10 মোল, এন অফ বি এটা দেয়া আছে কত 30 মোল, দুইটা গ্যাসের মোল সংখ্যা, এ গ্যাসের মোল সংখ্যা এবং বি গ্যাসের মোল সংখ্যা। পরে বলছে দেখো মিশ্রণের মোট চাপ পি এর ভ্যালু দেয়া আছে হচ্ছে 12 অ্যাটমসফিয়ার, 12 অ্যাটমসফিয়ার। বলছে এ গ্যাসের আংশিক চাপ বের করো। তো এ গ্যাসের আংশিক চাপ মানে পি অফ এ গ্যাস, এটা বের করতে হবে। পি অফ এ গ্যাস মানে এ গ্যাসের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। কি করতে হবে? এ গ্যাসের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তো মোল ভগ্নাংশ মানে হচ্ছে নিচে আমার মোট মোল, নিচে মোট মোল, মোট মোল মানে কি দুইটার মোল, মোলের যোগফল। তো দুইটার মোলের যোগফল মানে Na প্লাস Nb, দুইটার মোলের যোগফল। উপরে যার মোল ভগ্নাংশ বের করব তার মোল যাবে উপরে। তো মোল ভগ্নাংশে কি হয়? নিজের মোল উপরে, নিচে মোট মোল, নিচে মোট মোল, উপরে যায় তার নিজের মোল। তাহলে এ এর মোল ভগ্নাংশ বের করতেছি, তার মানে এন অফ এ ইন্টু পি আমরা গুণ করে দিলাম। এবার ভালো করে খেয়াল করো, এবার ভালো করে খেয়াল করো, নিচে মোট মোল নিলে দেখো 10 প্লাস 30 মিলে কত আসে? 40 আসে। 10 প্লাস 30 মিলে যোগ করলে 40 আসে। তাহলে এর মোল কত আসবে? এর মোল উপরে 10 আসবে ইনটু মোট চাপ কত আসবে? মোট চাপ 12 আসবে। ক্যালকুলেশন করলে 0 0 কেটে যায়, এই 4 এর সাথে এই 12 যদি কাটাকাটি করো 3 এ 4 12। তার মানে এই জিনিস এইটার আংশিক চাপ আসে 3, এই জিনিস এটার আংশিক চাপ কত আসে? 3। তাহলে এখান থেকে আমি আংশিক চাপের ফর্মুলা পাই 3 অ্যাটম। এই যে ম্যাথটা, এই ম্যাথটা শুধুমাত্র যে আংশিক চাপ বের করতে বলে তা কিন্তু না, অনেক ক্ষেত্রে মোল ভগ্নাংশ বের করতে বলে সরাসরি। যেমন দেখো এক্স এর মোল ভগ্নাংশ ছিল কিন্তু 1/4, 10 ডিভাইডেড বাই 40। যদি এক্স বি বের করতে বলতো, মানে বি এর মোল ভগ্নাংশ, তখন উপরে দিতাম 30, নিচে যেত 40, মানে 3/4। তো মোল ভগ্নাংশ বের করতে বলে, যে কোনো একটা মোল ভগ্নাংশ বের করতে বলতে পারে, যেটা বলবে সেইটা অনুযায়ী আমাদের কি এখানে কাজ করতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? ওকে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। পরে আসো, পরে বলছে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ কত? এটা মুখস্থ করবা। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ 0.78 অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ। যখনই বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ বলবে, এটা হচ্ছে আমার বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ 0.78 অ্যাটমসফিয়ার। এটা মুখস্থ করবা। ওকে, এটা মুখস্থ করবা, মাথায় রাখবা। পরে বলছে দেখো এত গ্রাম অক্সিজেন এবং এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড মিশ্রণে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ কত? জিজ্ঞেস করছে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ। বাট আমার এখানে জিনিসটা দেখো দেয়া আছে গ্রামে, তো গ্রামে দেয়া থাকলে তো মোলে আগে কনভার্ট করতে হবে, তাই না? তো এই জন্য তুমি কি করবা? মোল অফ অক্সিজেন বের করবা আগে, মোল অফ কার্বন ডাইঅক্সাইড বের করবা আগে। এখন তুমি জানো মোল মানে ডাব্লিউ ডিভাইডেড বাই এম। দেখো তো ডাব্লিউ কত দেয়া আছে? অক্সিজেনের ডাব্লিউ দেয়া আছে 1.032। এখন তুমি জানো অক্সিজেনের আণবিক ভর, অক্সিজেন 8 16, যেহেতু অক্সিজেন অণু মানে এখানে নিচে যাবে 32। এবার তুমি কার্বন ডাইঅক্সাইডের বের করো। কার্বন ডাইঅক্সাইডের ভ্যালু দেয়া আছে 0.573। তো দেখো কার্বন ডাইঅক্সাইডের জন্য আণবিক ভর কত আসবে আমার? 44। দুইটা বসালাম, দুইটা বসালে এখান থেকে আমি এখন কি পাবো? মোল পাবো। কার মোল কত সেটা পাবো, 1.032 ডিভাইডেড বাই 32। ক্যালকুলেশন করলে দেখো 0.03 আসে। ওকে, এইটা ক্যালকুলেশন করো, 0.573 ডিভাইডেড বাই 44, 0.573 ডিভাইডেড বাই 44 করলে 0.01 আসে। দুইটা, একটা হচ্ছে 0.03, একটা হচ্ছে 0.01। এটা হচ্ছে দুইটার মোল। এবার ভালো করে দেখো আমাদের মিশ্রণের মোল ভগ্নাংশ বের করতে বলছে কার্বন ডাইঅক্সাইডের। তাহলে মোল ভগ্নাংশকে এক্স দিয়ে চিহ্নিত করা হয়। এক্স অফ কার্বন ডাইঅক্সাইড মানে নিচে যাবে মোট মোল, মোট মোল মানে কি এই দুইটার মোলের যোগফল। তাহলে 0.01, 0.03, উপরে যাবে তার নিজের মোল, নিজের মোল মানে কি কার্বন ডাইঅক্সাইডের মোল। কার্বন ডাইঅক্সাইডের মোল কত? 0.01। ক্যালকুলেট করলে দেখো উপরে যাচ্ছে 0.01 ডিভাইডেড বাই নিচে যাচ্ছে 0.01 প্লাস 0.03। ক্যালকুলেট করো, করলে টোটাল মিলে 1/4 আসে রেজাল্ট। 1/4 মানে 0.25। 1/4 মানে কি 0.25। তো এখান থেকে 0.25 মানে এই যে এইটা আসে 0.28টা আসে হচ্ছে তোমার কারেক্ট আনসার। কারণ আমরা যখন এই ভ্যালুটা নিছি 2 ঘর পর্যন্ত নিছি, এরপর আরো 4 ঘর মতো ছিল, সেটা আমি ক্যালকুলেট করার সময় বাদ দিছিলাম। তুমি যদি ক্যালকুলেটর দিয়ে করো এবং বাদ না দাও তাহলে 0.287ই আসবে। বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের এই মোল ভগ্নাংশ বের করার ওয়ে।
যদি আমার এখানে মোল দেয়া থাকে তাহলে আমি সরাসরি মোল দিয়ে বের করব, আর যদি মোল দেয়া না থাকে তাহলে মোল ভগ্নাংশ দিয়ে বের করব। ফর্মুলা কিন্তু খুব সিম্পল, মাথায় রাখতে হবে। ধরো আমাদের এখানে এ এর মোল দেয়া আছে Na, বি এর মোল দেয়া আছে Nb, এবার বলছে বি এর মোল ভগ্নাংশ বের করো, মানে xb বের করো। তাহলে xb বের করতে গেলে নিচে যাবে Na প্লাস Nb, আর উপরে যাবে কি বলতো, উপরে যাবে যার মোল ভগ্নাংশ বের করব তার সংখ্যা উপরে যাবে, যার মোল ভগ্নাংশ বের করব তার সংখ্যা কোথায় যাবে, উপরে যাবে। তাহলে যার মোল ভগ্নাংশ তার সংখ্যা উপরে, এইভাবে আমরা বের করলাম। ক্লিয়ার করতে পারছো জিনিসটা? এই হচ্ছে আমাদের মেইন কাহিনী। ওকে, ক্লিয়ার? এই পর্যন্ত আমাদের ক্লিয়ারিটি একদম 100। পরে আসো, পরে বলছে সমভরের, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা মাথায় রাখো। বলছে সমভরের মিথেন এবং হাইড্রোজেন শূন্য পাত্রে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রাখা হলো। তাহলে দেখো দুইটারই ভর সমান। এবার বলছে দেখো হাইড্রোজেনের আংশিক চাপ এবং মোট চাপের ভগ্নাংশ কোনটি। তো আগে আমরা আংশিক চাপ বের করব হাইড্রোজেনের। তা হাইড্রোজেনের আংশিক চাপ বের করার আগে দেখো আমাদের ভর দেয়া আছে। কার ভর? তুমি যদি খেয়াল করো W অফ CH4 মিথেনের ভর, এটাকে x ধরে নিলাম। তাহলে W অফ হাইড্রোজেন এটাও আমি কি পাবো, x পাবো না? দেখো W অফ CH4 x, W অফ হাইড্রোজেনও x। কেন বলো তো? কারণ আমার এখানে বলছে দুইটারই ভর সমান। এখন যদি আমি মোল বের করতে চাই, N অফ CH4, N অফ CH4 মানে কি W বাই M না? তাহলে W মানে আমার দেয়া আছে x, M মানে কত? মিথেনের জন্য আণবিক ভর দেখো কার্বন 6 12 আর হাইড্রোজেনের 4 16, এটা আসলে। এবার N অফ হাইড্রোজেন এইটা যদি ক্যালকুলেট করো তাহলে দেখো হাইড্রোজেনের ভর দেয়া আছে x, আর হাইড্রোজেন যেটা দেয়া আছে H2, এর তোমার আণবিক ভর কত 2, তাহলে দুইটা জিনিস পাইলাম x ডিভাইডেড বাই 16, x ডিভাইডেড বাই 2। ওকে, ক্লিয়ার হইলো? এবার দেখো আমাদের হাইড্রোজেনের আংশিক চাপ যখন বের করতে যাব তখন আমাদের আংশিক চাপ বের করতে গেলে আগে মোল ভগ্নাংশ লাগবে, তাই না? তো মোল ভগ্নাংশ আগে বের করতে হবে। এখন আমরা হাইড্রোজেনের মোল ভগ্নাংশ যদি বের করতে চাই, x অফ হাইড্রোজেন এটা আসবে নিচে যাবে আমার মোট মোল। মোট মোল মানে কি এইটার মোল আর এইটার মোল দুইটার যোগফল, তাহলে x বাই 16 আর একটা হচ্ছে x বাই 2, আর উপরে যাবে তার নিজের মোল। নিজের মোল মানে কি এই নিচেরটা, নিচের হাইড্রোজেনেরটাই তো তার নিজেরটা, তাহলে উপরে যাবে x ডিভাইডেড বাই 2। এবার এই দুইটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে বুঝতে পারবা। উপরে আমার x ডিভাইডেড বাই 2 আসে, নিচে ক্যালকুলেট করলে দেখো 16 আসে লসাগু, তাহলে একটা আসে 16 16 মানে x, আর একটা আসে 8x। ক্যালকুলেশন করলে দেখো আমরা এখানে x ডিভাইডেড বাই 2 পাই, আর উপরে আমরা 16 ডিভাইডেড বাই 9x পাই। ক্যালকুলেট করলে এই জায়গা থেকে একটু হিসাব করে দেখো x আর x কেটে যায়, এইটার সাথে এইটা কাটাকাটি করলে 8 আসে, আমার রেশিও আসে হচ্ছে 8 ডিভাইডেড বাই 9। রেশিও কি আসে? 8 ডিভাইডেড বাই 9। তো এই যে 8 ডিভাইডেড বাই 9 আসলো, এটা আসলে কি মোল ভগ্নাংশ আসলো। কি আসলো? মোল ভগ্নাংশ আসলো। এখন মোল ভগ্নাংশ থেকে আংশিক চাপ যদি বের করতে চাই, P অফ H2 এটার মানে হচ্ছে মোল ভগ্নাংশ অফ H2 ইনটু মোট চাপ। তাহলে আমরা মোল ভগ্নাংশ বসাই দিলাম 8 ডিভাইডেড বাই 9 ইনটু P। এখন আমার এখানে বলছে আংশিক চাপ এবং মোট চাপের ভগ্নাংশ বের করো। তাহলে আংশিক চাপ দিব উপরে, যেটার ভ্যালু আমার 8 ডিভাইডেড বাই 9 ইনটু P, ডিভাইডেড বাই দিতে হবে আমার মোট চাপ। মোট চাপের ভ্যালু কত আছে? P। তাহলে P এবং P কেটে যে ভগ্নাংশ আসে হচ্ছে 8 ডিভাইডেড বাই 9। তো ফাইনালি আমরা অ্যান্সার পাই 8 ডিভাইডেড বাই 9। বুঝতে পারছো? তাহলে এখানে কিন্তু আমার মোল ভগ্নাংশ জিজ্ঞেস করতে পারতো, মোল ভগ্নাংশ জিজ্ঞেস করলেও 8 ডিভাইডেড বাই 9 হবে। আবার যদি আমার এখানে আংশিক চাপ এবং মোট চাপের অনুপাত বের করে তাও 8 ডিভাইডেড বাই 9 হবে। এই জায়গায় যে কথাটা লেখা আছে যে আংশিক চাপ এবং মোট চাপের অনুপাত বা ভগ্নাংশ, এই কথাটা পড়ে তুমি কনফিউজড হয়ে যাইতে পারো। কনফিউজ হওয়া যাবে না, উপরে আংশিক চাপ নিচে মোট চাপ, উপরে আংশিক চাপ নিচে মোট চাপ দেখে কনফিউজড হওয়া যাবে না, কনফিউজ হলেই ঝামেলা। ওকে, এই যে প্রশ্নটা বড় কিন্তু সলিউশন কিন্তু সহজ না, কারণ কি প্রথমে আমাদের ধরে নিতে হচ্ছে, তারপর ক্যালকুলেশন করতে হচ্ছে, এই পর্যন্ত এসে আমরা মেলাচ্ছি। এটা ইম্পর্টেন্ট, কোশ্চেন কঠিন হলে এই কোশ্চেনটা দিয়ে দিবে, সো এটা ভালো করে মাথায় রেখে যেও। পরে আসো, পরে বলছে একটা পার্শ্বের গ্যাস পাত্রে স্টপ কর্ক খোলা অবস্থায় মোট চাপ আমাদের এত। তো মোট চাপ দেয়া আছে স্টপ কর্ক খোলা অবস্থায় এত, এখানে আমাদের মোল ভগ্নাংশ এত এবং এত দেয়া আছে। উদ্দীপকের এ গ্যাসের আংশিক চাপ বের করো। এই গ্যাসের আংশিক চাপ, তো আমরা মাথায় রাখবো যদি আমাদের এ গ্যাসের আংশিক চাপ বলে তাহলে এ গ্যাসের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ এটা নিতে হবে। তো
তো এখন দেখো মোট চাপ আমাদের অলরেডি দেয়া আছে 200, কত দেয়া আছে 200, বসাই দিলাম। এবার আমাদের খেয়াল করো মোল ভগ্নাংশ যেটা আছে সেটা নিতে হবে। তো দেখো এ গ্যাসের যে মোল ভগ্নাংশ, উপরে যাবে এ গ্যাসের মোল, এ গ্যাসের মোল কত 6 মোল, আর নিচে যাবে মোট মোল, মোট মোল কত বলো তো 6 + 14, ঠিক আছে 6 + 14। তাহলে ক্যালকুলেশন করলে নিচে আমি মোট মোল নিছি, উপরে এ গ্যাসের মোল, আর সাথে হচ্ছে মোট চাপ। তো ক্যালকুলেশন করলে 6/20 × 200 এটা আসে। দেখো এটার সাথে এটা কাটাকাটি করলে এখানে 10 আসে, গুণ করলে 60। তো এখানে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসে 60 মিলিমিটার এইচজি। তো এখানে দেখো ফাইনাল রেজাল্ট পাচ্ছি আমরা 60 মিলিমিটার এইচজি, এটা হচ্ছে আমাদের এখান থেকে ফাইনাল রেজাল্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে বলতেছে দেখো পাশের গ্যাস পাত্র যেটা আছে সেটা বের করতে হবে। তাহলে আমরা একটা জাস্ট ফর্মুলা অনুযায়ী আগালাম। যখনই আমার এ গ্যাসের তোমার আংশিক চাপ বলবে, তাহলে এ গ্যাসের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোল ভগ্নাংশ মানে কি নিচে মোট মোল, উপরে তার নিজের মোল, নিজের মোল কত 6, আর মোট মোল কত 6 + 14। ক্যালকুলেশন করছি, মিলে গেছে। এক লাইনে যত ইজিলি করা যায় তত ইজিলি করাই দিছি। ওকে, পরে বলছে দেখো, পরে বলছে এসটিপিতে এত গ্রাম একটি গ্যাস এত লিটার আয়তন দখল করলে গ্যাসটি কোনটা হতে পারে? তো দেখো আমরা জানি এসটিপিতে মোল n = VL / 22.4 লিটার। এখন আমার যেহেতু গ্যাসটা কোনটা সেটা জিজ্ঞেস করছে, তাহলে W/M ফর্মুলাতে যাওয়া লাগবে। উপরে নিলাম আমরা VL, নিচে নিলাম হচ্ছে আমরা 22.4। এবার খেয়াল করো কত ভর সেটা দেয়া আছে 3.2 গ্রাম, বসাই দিলাম। M এর ভর আমরা জানি না। এখানে দেখো VL এর ভ্যালু দেয়া আছে অলরেডি 2.24, নিচে কত 22.4। এবার এখান থেকে তুমি যদি আর গুণ করো, দেখো 2.24 / 22.4, এটাই তুমি যদি করো 2.24 / 22, এটা মুখোমুখি পারি, আমি জাস্ট ক্যালকুলেটর দিয়ে এমনি করাচ্ছি। তাহলে এখানে 1/10 আসে। আর গুণ করলে দেখবে এটা ওই সাইডে যায়, এটা এই সাইডে আসে। M = 10 × 3.2, ক্যালকুলেশন করলে 32 আসে। এবার বলো তো 32 আণবিক ভর কার? 32 আণবিক ভর হচ্ছে অক্সিজেনের। অক্সিজেনের জন্য 8 16 × 2, ক্যালকুলেশন করলে 32 আসে। বুঝতে পারছো? তো এখানে 32 আণবিক ভর হচ্ছে অক্সিজেনের। তো আমরা এখান থেকে টোটাল মিলে ক্যালকুলেশন করে 32 পাইলাম। সিম্পল জিনিস, আগে আমরা 3.2 নিছি, এটা নিছি, টোটাল মিলে কম্বাইন করে তারপর ওটা পাইছি। ক্লিয়ার হয়েছে জিনিসটা? ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। পরে বলছে দেখো 0.5 মোল নাইট্রোজেন এবং 3 মোল অক্সিজেন একত্রে মেশানো হলো, অক্সিজেন গ্যাসের মোল ভগ্নাংশ কত? আমার জিজ্ঞেস করছে অক্সিজেন গ্যাসের মোল ভগ্নাংশ। তো অক্সিজেন গ্যাসের মোল ভগ্নাংশ যখন বের করব, তাহলে মোল ভগ্নাংশ অফ অক্সিজেন = নিচে যাবে আমার মোট মোল, মোট মোল মানে কি নাইট্রোজেন গ্যাসের মোল, নাইট্রোজেন গ্যাসের মোল প্লাস আরেকটা কি দেয়া আছে অক্সিজেন গ্যাসের মোল, অক্সিজেন গ্যাসের মোল। তো নিচে যাবে মোট মোল, উপরে যাবে তার নিজের মোল, নিজের মোল। এই হচ্ছে আমার ফর্মুলা। তো মোট মোল দেখো নাইট্রোজেনের মোল হচ্ছে 0.5, অক্সিজেনের মোল হচ্ছে 0.3, আর উপরে তার নিজের মোল মানে অক্সিজেনের মোল সেটা কত 0.3। তো ক্যালকুলেশন করলে 0.3 0.8 এটা আসে। ক্যালকুলেশন করলে শেষ পর্যন্ত আমরা 3/8 পাই। কত পাই? 3/8। তো 3/8 ক্যালকুলেশন করলে 0.375, এইটা আসে হচ্ছে আমার ফাইনাল কারেক্ট আনসার। তো এখান থেকে দেখো 0.375 ডি নাম্বার কারেক্ট আনসার আসে, 0.375 ডি নাম্বার কারেক্ট আনসার আসে। সো দ্যাটস ইট, এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। বুঝতে পারছো কেমনে করতে হয়? মোল ভগ্নাংশ থেকে কি পরিমাণ কোশ্চেন আসে দেখছো? তুমি যেই বোর্ডেরই হও না কেন, তুমি যেই বোর্ডেরই হও না কেন, কোনো না কোনো বোর্ডে 10টা বোর্ডের ভিতর 5টা বোর্ডে হলেও মোল ভগ্নাংশ থেকে প্রশ্ন আসবে, মোল ভগ্নাংশ থেকে প্রশ্ন আসবে। আরো কয়েকটা স্পট আছে, অলরেডি আমরা 37টা কোশ্চেন করে ফেলছি। এই 37টার ভিতরে আমরা এমন অনেক প্রশ্ন করছি যেগুলা কোনো না কোনো বোর্ডে আসবে, যেগুলার সিমিলার বেসিক কোনো না কোনো বোর্ডে আসবে। তুমি শুধু আমার সাথে বেসিকটা শিখে শিখে প্র্যাকটিস করো, পরীক্ষার হলে যে দেখবা টাইপ কমন হয়েছে অথবা কোশ্চেন কমন। ওকে, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। পরে আসো, পরে বলছে 6 মোল অক্সিজেন 14 মোল নাইট্রোজেন একত্রে মেশানো হলো, মিশ্রিত গ্যাসকে এত মিলিমিটার পারদ-চাপে অক্সিজেনের আংশিক চাপ কত? এটা আমরা করছিলাম, কত আসছিল ওই যে 60 মিলিমিটার এইচজি। সেম কোশ্চেন রিপিট, বুঝতে পারছো? একটু আগে করছিলাম। পরে বলছে দেখো গ্যাসের ব্যাপন হারের সাথে সম্পর্ক আছে কোনটির? তো আমরা জানি কোন একটি গ্যাসের ব্যাপন হারকে R দিয়ে প্রকাশ করা হয়, কোন একটি গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আবার আমরা এটাও জানি কোন একটি গ্যাসের ব্যাপন হার
তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে একটা হচ্ছে আণবিক ভরের সাথে সম্পর্ক, আর একটা হচ্ছে ঘনত্বের সাথে সম্পর্ক। তো আমরা এখানে একটু দেখার চেষ্টা করব। আমাদের এখানে বলছে ব্যাপন হারের কথা, ব্যাপন হারের কথা। এইটা এখানে ভালো করে খেয়াল করলে দেখবা তুল্য ভর, পারমাণবিক ভর, আণবিক ভর, প্রাপ্য পারমাণবিক ভর। তো এখানে আমাদের আণবিক ভর সরাসরি অপশন আছে, সো সি নাম্বার হচ্ছে আমার কারেক্ট আনসার। আণবিক ভর সরাসরি অপশন আছে, সো সি নাম্বার হচ্ছে আমার কারেক্ট আনসার। তো কোন একটি গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের সাথে সম্পর্কযুক্ত, তাহলে আমরা এখানে আণবিক ভর পেয়ে গেলাম। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। পরে বলছে দেখো 25 সেন্টিমিটার কাঁচনলের এক মুখে HCl এবং অন্য মুখে অ্যামোনিয়া দেয়া আছে। তো প্রথমে একটা কাঁচনল চিন্তা করো, এটা মেইন বইয়ের এমসিকিউ। হ্যাঁ, মেইন বইয়ের এমসিকিউ, বড় ম্যাথ করে করতে হয়। সহজে আমি তোমাকে বলে দিচ্ছি, বড় ম্যাথ করেও করা যাবে, বড় ম্যাথ করেও দেখাই দিতে পারবো। তো এটা একটা কাঁচনল, 25 সেন্টিমিটারের কাঁচনল। এটা প্রথম মুখ, এইটা দ্বিতীয় মুখ। সবসময় প্রথম মুখে এই সাইডে HCl দেয়া হয়, আর দ্বিতীয় মুখ ওই সাইডে অ্যামোনিয়া দেয়া হয়। তো ব্যাপার হয় এরকম, HCl এদিক বরাবর যাচ্ছে, অ্যামোনিয়াও এদিক বরাবর আসছে, যাচ্ছে আস্তে আস্তে মাঝখানে এই বিন্দুতে এসে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করছে। এই বিন্দুতে এসে কি হয়েছে? অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করছে। তো যেই বিন্দুতে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করছে, অ্যামোনিয়াম ক্লোরাইড যেহেতু সাদা ধোঁয়া দেয়, এই পয়েন্টে এসে সাদা ধোঁয়া দিবে, এই পয়েন্টে এসে সাদা ধোঁয়া দিবে। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করছে, এই পয়েন্টে এসে সাদা ধোঁয়া দিল। এখন প্রশ্ন হচ্ছে প্রথম মুখ বা HCl থেকে কত দূরত্বে, আর দ্বিতীয় মুখ বা অ্যামোনিয়া থেকে কত দূরত্বে তোমার সাদা ধোঁয়া সৃষ্টি হচ্ছে। টোটাল কাঁচনলের যেই দূরত্ব, এইটা বলে দিছে হচ্ছে আমার 25 সেন্টিমিটার। তো মাথায় রাখবা, যদি 25 সেন্টিমিটারই থাকে তাহলে প্রথম মুখ থেকে 10 সেন্টিমিটারে যে হবে, আর দ্বিতীয় মুখ থেকে 15 সেন্টিমিটারে যে হবে। তো এখান থেকে প্রথম মুখ থেকে যদি 10 সেন্টিমিটারে যে হয়, তাহলে এটা সব সময় অ্যান্সার হচ্ছে প্রথম মুখ থেকে 10 সেন্টিমিটার ভেতরে। বাট এভাবে তো করা যায় না। এইটা আমরা মানে এই কোশ্চেনই বারবার আসে, করতে 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 মুখস্থ। আমি অ্যাডমিশনেও বলি, যদি এই প্রশ্নই দিয়ে দেয় তাহলে তোমার করার দরকার নেই, তুমি ডিরেক্ট দাগাই দিতে পারবা। বাট এটা তো আর ডিরেক্ট দাগানোর জিনিস না, এটা আমাকে করতে হবে। তো করার ক্ষেত্রে ফর্মুলা কি জিনিস দেখো, ফর্মুলা হচ্ছে আমরা জানি যে R1 ডিভাইডেড বাই R2 ইকুয়ালস টু রুটের নিচে M2 ডিভাইডেড বাই M1। এবার আমরা আরেকটাও জিনিস জানি, R ইকুয়ালস টু X ডিভাইডেড বাই T। যখন একই সময় লাগে, দেখো এখান থেকে এই পয়েন্টে পৌঁছাইতে প্রথম গ্যাসেরও যেই সময় লাগে, এখান থেকে এই পয়েন্টে পৌঁছাইতে দ্বিতীয় গ্যাসেরও সেম সময় লাগে। তাহলে সময় যদি সেম থাকে, তাহলে এই আর এর সাথে সময় যদি সেম থাকে, আর এর সাথে এক্স হচ্ছে সমানুপাতিক সম্পর্কে আসে। সমানুপাতিক সম্পর্কে আসলে R1 বাই R2 এর জায়গায় x1 বাই x2 লেখা যায়। এগুলো আমি বেসিক ক্লাসে আরো ডিটেল বুঝাইতাম, বাট যেহেতু বেসিক ক্লাস না, এই জন্য আমরা ডিটেলে যাচ্ছি না। তো এখানে দেখো রুটের নিচে M2 বাই M1 পাওয়া গেল। এবার খেয়াল করো, এই x1 x2 কিন্তু দূরত্ব বুঝাচ্ছে। এখন x1 মানে প্রথম নল থেকে দূরত্ব, x2 মানে দ্বিতীয় নল থেকে দূরত্ব, দ্বিতীয় মুখ থেকে দূরত্ব। আমরা যদি প্রথম নল থেকে দূরত্বকে x ধরে নিই, তাহলে এই সাইড থেকে দূরত্ব আসবে 25 মাইনাস এক্স। তো প্রথম নল থেকে দূরত্বকে x ধরলাম, তাহলে ওই সাইড থেকে দূরত্ব আসবে 25 মাইনাস এক্স। এবার এই সাইডে রুটের নিচে দেখো উপরে আছে M2, M2 মানে এই সাইডে যেটা, এটা আণবিক ভর কত বলতো, অ্যামোনিয়ার জন্য 17। এই সাইডে খেয়াল করে দেখো HCl এর জন্য কত আসবে, 36.5। এবার তুমি এখান থেকে x এর ভ্যালুটা সলভ করো, দেখো 10.14 আসে। কত আসে? 10.14, যেটা আমি 10 ধরে নিছি, ঠিক আছে? 10.14 ক্যালকুলেশন করো, করলেই বুঝতে পারবা। করে করে মুখস্থ হয়ে গেছে, মানে কতবার করাইছি বিগত 3-4 বছর ধইরা, 4 বছর 5 বছর ধইরা, তো মুখস্থ হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে? যদি এই ম্যাথটা আসে, প্রথম মুখ থেকে দিলে 10 সেন্টিমিটার মুখস্থ বসাই দিবা, দ্বিতীয় মুখ থেকে 15 সেন্টিমিটার, এটা মুখস্থ বসানো যায়। করে দিতে বললে এভাবে করতে হয়। এরও বেসিক আছে, এই ফর্মুলাগুলো যেটা শর্টকাটে দেখালাম, এই ফর্মুলারও বেসিক আছে। আমি জানি না তুমি ফর্মুলাগুলো জানো কিনা। পরিবেশ রসায়ন যদি ওয়ান শট ক্লাস না দেখে থাকো, তাহলে আমি দিব, আমারটা দেখো, আমি আমার সব ফর্মুলাগুলো দেখাই, সব ম্যাথগুলো তোমাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ। সো প্যারা হওয়ার কথা না, পরিবেশ রসায়নের উপর একটা চমৎকার ক্লাস দিব তোমাদের। ওকে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। পরে আসো, পরে বলছে নিচের কোনটি গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র, তো আমরা জানি গ্রাহামের ব্যাপন সূত্র R is proportional to 1 by root m। তার মানে এখানে R1 ডিভাইডেড বাই R2 ইকুয়ালস টু রুটের নিচে M2 ডিভাইডেড বাই M1 আসে। এখন এখানে আমরা দেখি তো R1 ডিভাইডেড বাই R2 ইকুয়ালস টু M2 ডিভাইডেড বাই M1 একটাও মিলে, এইটা রুট m মিলে নাই, এইটা রুট m মিলে নাই, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা দেখো সমানুপাতিক হয়ে গেছে, এটাও মিলে নাই। তার মানে এইটা হওয়ার চান্স আছে। তো চান্স কিভাবে আছে দেখো, আড়াআড়ি গুণ করো, এইটা এই রুটটাকে ভেঙে নিচে দিয়ে দাও, আড়াআড়ি গুণ করলে দেখো R1
রুট m1 আসে। এই রুটটাকে আর গুণ করে দিলে দেখবা r2 রুট m2 আসে। এই যে জিনিসটা নিলাম আমরা r1 রুট m1 r2 রুট m2, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, এ নাম্বার, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। সো এইভাবে আমরা গ্রাহামের ব্যাপন সূত্র সম্পর্কে বুঝতে পারছি। পরে বলছে দেখো নিচের কোন গ্যাসটির ব্যাপন হার বেশি। কোন একটি গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, মানে আণবিক ভরের সাথে ব্যাপন হার ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। অর্থাৎ আণবিক ভর যদি বাড়ে ব্যাপন হার কমবে, আণবিক ভর যদি কমে ব্যাপন হার বাড়বে। কারণ কি, ব্যস্তানুপাতিক মানে উল্টা সম্পর্ক। ব্যস্তানুপাতিক কথাটার মানে কি, উল্টা সম্পর্ক। তাহলে এখানে আণবিক ভর যদি বাড়ে তাহলে আমাদের ব্যাপন হার কমবে, আণবিক ভর যদি কমে ব্যাপন হার বাড়বে। যদি এইটা ঘটে তাহলে মাথায় রাখবো এখানে যেহেতু আমার ব্যাপন হার বলতেছে, এই জায়গার আণবিক ভর দেখতে হবে। এখানে কি বলতেছে, বেশি, বেশি বলতেছে মানে আমার আণবিক ভর খুঁজতে হবে কম কার, সবচেয়ে কম কার। প্রথমে দেখো HCl এর জন্য ক্লোরিন হচ্ছে 35.5, হাইড্রোজেন যোগ করলে 36.5 হয়। অ্যামোনিয়ার জন্য নাইট্রোজেন 7, 14 আর 3 17। মিথেনের জন্য তোমার কত আসবে, কার্বন 6, 12 আর 4 16। ক্লোরিনের জন্য 35.5 ইন্টু 2 গুণ করলে কত আসে, 35 দুগুণা 70 বা 71 আসে, 71 আসে। তাহলে দেখো তো এই কয়টা গ্যাসের মধ্যে আমার ব্যাপন হার বেশি বলছে, আণবিক ভর কম খুঁজতে হবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক কম কার, মিথেনের। তাহলে মিথেন আসবে হচ্ছে আমার কারেক্ট আনসার। বুঝতে পারছো, জাস্ট একটা জিনিস তুমি কানেক্ট করবা, আণবিক ভর বের করবা, দাগায় ফেলতে পারবা। ওইটার উল্টা মাথায় রাখতে হবে খালি। কঠিন জিনিস নাকি, কঠিন জিনিস না কিন্তু, সিম্পল জিনিস, জাস্ট তোমাকে একটু কানেক্ট করতে হবে, ক্লিয়ারিটি চলে আসার কথা। পরে বলছে দেখো একই শর্তাধীনে নিচের কোন গ্যাসটির ব্যাপিত হতে অধিক সময় লাগবে। তাহলে কোনটির অধিক সময় লাগবে, কোনটির অধিক সময় লাগবে মানে কি, কার ব্যাপন হার কম, কার ব্যাপন হার কম। তো ব্যাপন হার মানে অধিক সময় লাগবে মানে ব্যাপন হার কম, অধিক সময় মানে বেশি সময় লাগে, কম সময় লাগে মানে ব্যাপন হার বেশি, অধিক সময় লাগে মানে ব্যাপন হার কম। তো ব্যাপন হার কম মানে তার আণবিক ভর বেশি, আণবিক ভর বেশি। কারো যদি ব্যাপন হার কম হয় দ্যাট মিন্স তার আণবিক ভর বেশি। তাহলে এখানে আমার খুঁজতে হবে কার আণবিক ভর বেশি, তার হচ্ছে কম সময় লাগবে, অধিক সময় লাগবে, অধিক সময় লাগা মানে ব্যাপন হার কম। তাহলে এখানে আণবিক ভর বেশি একটু দেখার চেষ্টা করি। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কত, 44, HCl কত, 36.5, অ্যামোনিয়া কত, 17, সালফার ডাইঅক্সাইড কত হবে, সালফার 16, 32, যোগ করি একটু, 32, অক্সিজেন 8, 16, 32, টোটাল মিলে যোগ করলে 64 আসে। দেখো সবগুলার ভিতরে সালফার ডাইঅক্সাইডের ভ্যালু সবচেয়ে বেশি, তার মানে এইটা হবে হচ্ছে আমার কারেক্ট আনসার। এবার তোমার অনেকেই কনফিউজড হবা অধিক সময় লাগলে ব্যাপন হার কম কেন হয়। খেয়াল করো কোন একটি গ্যাসের ব্যাপন হার R = X ডিভাইডেড বাই T, সময়ের সাথে ব্যাপন হার ব্যস্তানুপাতিক সম্পর্ক। সময় বেশি লাগছে মানে ব্যাপন হার কম, সময় কম লাগছে মানে ব্যাপন হার বেশি। ইকুয়েশন দিয়েও চিন্তা করতে পারবো, নর্মাল সেন্সেও চিন্তা করতে পারবো। কারোর অধিক সময় লাগছে মানে সে কম দৌড়ায়, কারোর কম সময় লাগছে মানে সে বেশি দৌড়ায়। যে বেশি দৌড়ায় তার হার বেশি, যে কম দৌড়ায় তার হার কম। বুঝতে পারছো, এইভাবে চিন্তা করো, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আসো পরবর্তী এমসিকিউ দেখি। বলছে নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সর্বাধিক। সর্বাধিক মানে কি, অধিক, হার অধিক হলে আণবিক ভর কম হবে। আণবিক ভর কাউন্ট করো, দেখো প্রথমটার 17, তারপরেরটা 16, এটা আসে কত 28, আর এখানে কত কার্বন অক্সাইড আছে, কার্বন মনোঅক্সাইড, কার্বন 6, 12, অক্সিজেন 8, 16, তাহলে 12 এবং 16 মিলাই আমাদের এটাও আসে হচ্ছে 28। তাহলে দেখো এই দুইটার সমান, এগুলার ভিতরে কেবলমাত্র মিথেনের সবচেয়ে কম, তার মানে এইটার আণবিক ভর সবচেয়ে কম হয়, ব্যাপন হার সর্বাধিক। এই চারটা অপশনের ভিতরে সর্বাধিক। আশা করি ক্লিয়ার হয়েছে। পরে বলছে দেখো এটা ক্লিয়ার হয়েছে, এটা ক্লিয়ার হয়েছে, অপশন কি সেম, অপশন সেম না। আবারও বলছে নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সর্বাধিক মানে আণবিক ভর সবচেয়ে কম খুঁজতে হবে। কার্বন ডাইঅক্সাইডের আমরা জানি 44, অক্সিজেনের আমরা জানি 32, হাইড্রোজেনের 2, অ্যামোনিয়া 17। তো এই টোটাল মিলে যদি আমরা দেখি তাহলে আমাদের এখান থেকে ব্যাপন হার সবচেয়ে বেশি আসছে কার বলতো, হাইড্রোজেনের। ব্যাপন হার সবচেয়ে বেশি হাইড্রোজেনের, কেন, কারণ আণবিক ভর সবচেয়ে কম, ব্যাপন হার সবচেয়ে বেশি। আণবিক ভর সবচেয়ে কম, ব্যাপন হার সবচেয়ে বেশি। পরে বলছে দেখো কোন গ্যাসটির ব্যাপন হার বেশি, তাহলে আবারও আণবিক ভর কম খুঁজতে হবে। তো কোন গ্যাসটির ব্যাপন হার বেশি, আণবিক ভর খুঁজে দেখি।
অ্যামোনিয়ার জন্য আমাদের 17 আসতেছে, অক্সিজেনের জন্য 32, কার্বন ডাইঅক্সাইডের জন্য 44, C2H4 কত আসবে? দেখো কার্বনের জন্য 12 দুগুণা 24, 24-এর সাথে তুমি 6 যোগ করলে আসে হচ্ছে আমাদের 30। তাহলে ক্যালকুলেশন করলে দেখো সবচেয়ে কম আণবিক ভর এগুলার ভিতরে অ্যামোনিয়ার আছে, তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর সবচেয়ে কম হয়, ব্যাপন হার সবচেয়ে বেশি। বুঝতে পারছো? দেখো একটা সেম বেসিকে কত এমসিকিউ আসতেছে, এত আসার কারণ কি? এত আসার কারণ হইতেছে সেম, এটা থেকে বারবার বারবার কোশ্চেন আসে, তো যত ধরনের ভেরিয়েন্ট আসে সব দিয়ে রাখছে। আচ্ছা পরে আসো, পরে বলছে কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান? ব্যাপন হার সমান মানে আণবিক ভর সমান, মানে কি? আণবিক ভর সমান, মাথায় রাখতে হবে। কারো যদি ব্যাপন হার সমান হয় এর মানে হচ্ছে আণবিক ভর সমান। আণবিক ভর সমান এর ভিতরে কার কার আছে? আমরা কয়েকটা যৌগের আণবিক ভর সমান আমরা জানি। দেখো নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইড, নাইট্রোজেনের জন্য 28, কত? নাইট্রোজেন 7 14, 14 দুগুণ 28, এই দুইটা যোগ করলে দেখবা এরও 28 হয়ে যায়। তাহলে যেহেতু এই দুইটার আণবিক ভর সমান, তার মানে এদের দুজনের ব্যাপন হারও সমান। এদের দুজনের কি? ব্যাপন হারও সমান। ভুল করা যাবে না, বুঝতে পারছো? ভুল হবে? ভুল করা যাবে না, কোনোভাবেই ভুল করো না যেন। সো এগুলো আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত ক্লিয়ার? পরে আসো, পরে বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন গ্যাসটির আরএমএস গতিবেগ বেশি? আরএমএস গতিবেগ, আরএমএস গতিবেগের ফর্মুলা হচ্ছে CRMS = √3RT ডিভাইডেড বাই m। তো আমাদের যেহেতু 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বলছে, আমরা এখানে একটু ভালো করে খেয়াল করলে দেখব 3 একটা কনস্ট্যান্ট নাম্বার, আর একটা কনস্ট্যান্ট নাম্বার, টেম্পারেচার ভেরি করতে পারে, বাট এখানে আমাদের টেম্পারেচারও ফিক্স করে দিছে। টেম্পারেচার যদি ফিক্স করে দেয় তাহলে এই সি এর সাথে এম এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। দেখো একদম সেম ব্যাপনের মতো কাজ করতেছে। সি বা ভেলোসিটি বা হার ইজ প্রপোর্শনাল টু 1/√m, মানে আণবিক ভরের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আণবিক ভর যদি কারোর বাড়ে তাহলে গতিবেগ কমবে, আণবিক ভর যদি কমে গতিবেগ বাড়বে। আমার এখানে গতিবেগ সবচেয়ে বেশি বলছে, গতিবেগ বেশি বলছে, গতিবেগ বেশি বলা মানে আণবিক ভর কম খুঁজতে হবে। তো আণবিক ভর কত কার আছে দেখো, এখানে দেখো নাইট্রোজেন 28, হাইড্রোজেন 2, অক্সিজেন 32, ক্লোরিন 71। ক্যালকুলেশন করলে হাইড্রোজেনের দেখো সবচেয়ে কম, হাইড্রোজেনের কম মানে বি নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার। হাইড্রোজেনের কম মানে বি নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ারলি বুঝতে পারছো? চমৎকার জিনিস না? এই হচ্ছে আমাদের কাহিনী। সো আমাদের এখানে হাইড্রোজেন কম, সো বি ইজ দ্য কারেক্ট আনসার। পরে বলতেছে দেখো এসটিপিতে অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ কত? এসটিপিতে অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ, তো এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, মানে টেম্পারেচার কত? 0 ডিগ্রি। টেম্পারেচার 0 ডিগ্রি মানে এটা আসে হচ্ছে 273 কেলভিন। টেম্পারেচার 0 ডিগ্রি মানে কি? 273 কেলভিন। আরএমএস বলা মানে CRMS = √3RT ডিভাইডেড বাই m, এটা আসে। তো রুটের নিচে 3RT ডিভাইডেড বাই m, 3 নিলাম, আর এর ভ্যালু কত নিব? দেখো এখানে আমার ভ্যালুগুলা দেয়া আছে মিটার পার সেকেন্ডে, তার মানে আর এর ভ্যালু এসআই ইউনিটে হবে। এসআই ইউনিটে হওয়া মানে 8.314 দিতে হবে, ইন্টু টি এর ভ্যালু 0 ডিগ্রি মানে কত? আমি 273 বসাবো, ডিভাইডেড বাই m, m মানে আণবিক ভর। কার আণবিক ভর? অক্সিজেনের আণবিক ভর। অক্সিজেন আণবিক ভর কত? 32 গ্রাম। 32 গ্রাম যদি আণবিক ভর হয়, এই 32 গ্রামকে তোমাকে কেজিতে কনভার্ট করলে 10⁻³ আসে। কেজিতে কনভার্ট করলে কত আসে? 10⁻³। এখন তুমি বলবা ভাই এটা তো গ্রামে বসাইতাম না, গ্রামে বসাইলে ভুল হবে, কারণ কি আমার এসআই ইউনিট না। তুমি এই ভুলটা করবা, সবাই করে, আমি নিজেও করতাম, আমি প্রত্যেকটা ক্লাসে এটা সতর্ক করাই দিই যে এইটাকে গ্রামে বসাইলে হবে না, এটাকে কেজিতে বসাইতে হবে। কেজিতে বসাইলে এখন তুমি যখন এটা ক্যালকুলেশন করবা, এটার ভ্যালু আসবে 461.134। এতবার করাইছি, মুখস্থ হয়ে গেছে। ভার্সিটি কতে তো ক্লাস করাই আমি, ভার্সিটি কতে এইগুলা মুখস্থ করতে হয়, কারণ ক্যালকুলেটর তোমাকে দিবে না, আর এই কোশ্চেনটা বইয়ের কোশ্চেন হুবহু আসে। সো এইটা 461.34 যেটা আসে, এটা আসবে হচ্ছে কারেক্ট আনসার, 461.34। বুঝতে পারছো? 461.34 এটা আসবে হচ্ছে কারেক্ট আনসার, মাথায় থাকে যেন। ওকে, পরে দেখো পরের যে এমসিকিউটা, এটা বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আরএমএস কত? তাহলে এটা কি আসবে? রুটের নিচে 8.314, 3RT মানে 3 ইন্টু 8.314 ইন্টু টি এর ভ্যালু কত? 27 মানে 300 কেলভিন, ডিভাইডেড বাই, যেহেতু অক্সিজেন আবারও 32
ইন্টু 10⁻³ কারণ কি কেজিতে কনভার্ট করতে হবে। এইটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসবে 483.56 মিটার পার সেকেন্ড। এবার বলবো ভাই আপনি এগুলো মুখস্থ কেমনে জানেন? দেখো, দুইটা টেম্পারেচারের জন্য এবং অক্সিজেনের জন্যই মুখস্থ করতে হয়, কোনো না কোনো অ্যাডমিশন টেস্টে দিয়ে দেয়। ভার্সিটি কমিউনিটি যখন পড়বা কোনো না কোনোটাই দিয়ে দিবে। তো দেখো দুইটার জন্য, একটা হচ্ছে 0 ডিগ্রির জন্য মুখস্থ করতে হয়, আরেকটা হচ্ছে 27 ডিগ্রির জন্য মুখস্থ হয়। 0 ডিগ্রির জন্য 461, 27 ডিগ্রির জন্য 483। এই যে 483। তো তোমার তো হচ্ছে যে অ্যাডমিশন টেস্ট না, তোমার হচ্ছে এইচএসসিতে ক্যালকুলেটর দিবে, তো তোমার মুখস্থ করার দরকার নেই, অ্যাডমিশন টেস্টের সময় যে মুখস্থ করে ফেলবা। ওকে, সো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। লিমন একটু করো, পজ করো। সো আমরা পরের এমসিকিউটা এখন দেখার চেষ্টা করব। পরের এমসিকিউটা আমাদের কি আছে দেখি। পরের এমসিকিউ বলছে স্থির তাপমাত্রায় আরএমএস বেগের সঠিক ক্রম কোনটি? তো আরএমএস বেগের জন্য সঠিক ক্রম বের করতে গেলে আবারও আণবিক ভর দিয়ে করা লাগবে। যার আণবিক ভর কম তার আরএমএস বেগ বেশি, যার আণবিক ভর বেশি তার আরএমএস বেগ কম। তাহলে আমাদের এখানে ভর দেখতে হবে। তো খেয়াল করো, হাইড্রোজেনের ভর হচ্ছে 2, নাইট্রোজেনের হচ্ছে 28, আর কার্বন ডাইঅক্সাইডের বের করলে 44 আসে। বের করতে হবে নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। তাহলে এইটার ক্ষেত্রে দেখো সঠিক ক্রম তো ক নাম্বারেই দেয়া আছে, যার আণবিক ভর ক্রম তার কি বেগ সবচেয়ে বেশি, তাহলে হাইড্রোজেনের সবচেয়ে বেশি। এভাবে আমরা বের করে ফেললাম। পরে বলছে দেখো কোন গ্যাসটি দ্রুত ব্যাপিত হবে? তো ব্যাপিত দ্রুত বের করতে গেলে কি করব? আবার আমরা আণবিক ভর দেখব, কার আণবিক ভর কম। প্রথমে দেখো ফ্লোরিন আছে, ফ্লোরিন তো অণু হিসেবে থাকে, অক্সিজেন অণু হিসেবে থাকে, নিয়ন একক পরমাণু হিসেবে থাকে, ক্লোরিনও অণু হিসেবে থাকে। ক্যালকুলেশন করলে দেখবা প্রত্যেকের বেশি, নিয়নের সবচেয়ে কম, কারণ নিয়নের মাত্র 20 হয়, নিয়ন 10-20, তাই না, আণবিক ভর 10। সো এখান থেকে আমরা পাই হচ্ছে নিয়নের আণবিক ভর সবচেয়ে কম, মানে ব্যাপন হার সবচেয়ে বেশি, এজন্য সে বেশি ব্যাপিত হবে। বাকিগুলা বের করো, সবগুলা দেখবা যে বেশি আসবে। বুঝতে পারছো? সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কেউ যদি কনফিউজড হও, দেখো ফ্লোরিনের 9-19, 19 ইন্টু 2 মানে কত? 38 চলে আসে। অক্সিজেনের কত আসে? অক্সিজেন 8-16, 32 চলে আসে। যেদিকেই যাও তোমার নিয়নের কম হবে সবচেয়ে। আশা করি ক্লিয়ার। পরে বলছে দেখো 1 মোল গ্যাসের গতিশক্তি কোনটি? আমরা জানি 1 মোল গ্যাসের গতিশক্তি বের করতে গেলে গতিশক্তি ই কে, এটার ফর্মুলা হচ্ছে 3/2 nRT, এটা হচ্ছে ফর্মুলা। n এর জায়গায় যদি তুমি 1 মোল দাও তাহলে 3/2 nt আসবে। তাহলে 3/2 হচ্ছে যে n এর জায়গায় 1 মোল দিছো, তাহলে 3/2 RT আসবে। কি আসবে? 3/2 RT। তাহলে ক্যালকুলেশন করলে 3RT ডিভাইডেড বাই 2। তো এখানে খেয়াল করো 3RT ডিভাইডেড বাই 2 ডি নাম্বারে দেয়া আছে। কোথায়? ডি নাম্বারে দেয়া আছে 3RT ডিভাইডেড বাই 2। পরে বলছে দেখো 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 মোল গ্যাসের, নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি কত? টেম্পারেচার বলে দিছে 17 ডিগ্রি, এখন বের করা লাগবে। কিভাবে বের করব? সেম 1 মোল বলছে ই কে ইকুয়ালস টু ফর্মুলা হচ্ছে 3/2 nRT। তো খেয়াল করো প্রথমে 3/2 নিবা, তারপরে n এর ভ্যালু 1 মোল নাও, আর এর ভ্যালু আমরা জানি 8.314 বসাবো, কারণ এখানে জুলে আছে, জুলে থাকলে আমরা এসআই ইউনিটে বসাবো 8.314। টেম্পারেচার কত বসবে? টেম্পারেচার 17 ডিগ্রি। তো 273 এর সাথে 17 যোগ করলে কত আসে? 273 প্লাস 7 280 প্লাস 10 290, একবারে করা যায়। এইটাকে এখন তুমি ক্যালকুলেটর দিয়ে বসাও, 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 8.314 ইন্টু 290। ঠিক আছে, ক্যালকুলেশন করে 3616.59 আসে। 3616.59 দেখো বি নাম্বারে আছে। সো বি নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার। পাশাপাশি পরে আসো, পরের এমসিকিউ যদি দেখার চেষ্টা করি, বলছে কক্ষ তাপমাত্রায় মানে কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটাকে আমরা কক্ষ তাপমাত্রা ধরি, নাইট্রোজেনের একটি অণুর গতিশক্তি কত হবে? একটি অণুর। তো ভালো করে খেয়াল করো, আমরা অণুর গতিশক্তি বা গতিশক্তি বের করার ক্ষেত্রে জানি 3/2 nRT। এখন তুমি একটি অণুর গতিশক্তি দিয়ে বের করতে যে বোলজম্যান ধ্রুবকে চলে যাবা, বা বোলজম্যান ধ্রুবকে গেলেই তোমার মান বসাইতে ভুল হতে পারে, এজন্য তুমি বোলজম্যান ধ্রুবকে যাবা না, আমার পদ্ধতিটা ফলো করবা। তো আমার পদ্ধতি ফলো করলে কি আসবে? তুমি বেসিক এই ইকুয়েশনই বসাবা, বসানোর পর 3/2 দিলা। এখন তুমি জানো n মানে মোল, মোলকে তুমি যদি সংখ্যায় কনভার্ট করো, তুমি জানো n/n এ বসানো যায়। কি বসানো যায়? n ইকুয়ালস টু n ডিভাইডেড বাই n এ। তো n মানে কত? n মানে অনুসংখ্যা, দেখো একটি,
n মানে অনুসংখ্যা দেয়া আছে একটি, ডিভাইডেড বাই n এ মানে অ্যাভোগাড্রো সংখ্যা, মানে আমি উপরে 1 বসাবো, নিচে অ্যাভোগাড্রো সংখ্যা বসাবো, 6 × 10⁻23 এটা, ইন্টু আর, আর এর ভ্যালু কত বসবে 8.314 ডেফিনেটলি জুলে যখন। টি এর ভ্যালু দেখো 25 ডিগ্রি মানে 298, ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে এখান থেকে বের হয়ে যাবে, ক্যালকুলেট করলে এখান থেকে বের হয়ে যাবে। এখানকার মেইন খেলাই হচ্ছে এই যে n কে ভেঙে n/n তে কনভার্ট করা, দেন তুমি সংখ্যাটা দিবা, দ্যাটস ইট। আশা করি ক্লিয়ার। পরে বলছে দেখো 29 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 3 গ্রাম নাইট্রোজেনের মোট গতিশক্তি কত? 3 গ্রাম নাইট্রোজেনের মোট গতিশক্তি চাইছে। তো আমি যখন 3 গ্রাম নাইট্রোজেনের মোট গতিশক্তি বের করতে যাব, গ্রাম দেয়া আছে মানে W/m এ কনভার্ট করতে হবে। তো মোট গতিশক্তি বের করার ফর্মুলা হচ্ছে EK = 3/2 nRT। ওকে, এবার ভালো করে খেয়াল করো, 3/2 রেখে দিলাম, n এর ভ্যালু W/m বসাবো, W এর ভ্যালু অলরেডি 3 গ্রাম দেয়া আছে, m এর ভ্যালু নাইট্রোজেনের জন্য 28, এবার r এর ভ্যালু কত বসবে 8.314 ইন্টু টি এর ভ্যালু দেখো 29 ডিগ্রি দেয়া আছে, সো 29 প্লাস 273, দ্যাটস ইট। এই টোটাল মিলে ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে পেয়ে যাবা। ভ্যালু ক্যালকুলেশন করো, সিম্পল অ্যাজ দ্যাট, ভ্যালু ক্যালকুলেশন করলেই তুমি বের করতে ফেলতে পারবা। ক্লিয়ার হইছে? আশা করি ব্যাপারটা একদম 100% ক্লিয়ার যে কি করলাম এখানে আমরা। ওকে, এটাও তুমি জাস্ট ক্যালকুলেট করো। পরে বলছে দেখো দুইটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হবে? তো সবসময় মাথায় রাখবো গতিশক্তি এই জিনিসটা তোমার হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল। তো দুইটি গ্যাসের গড় গতিশক্তি তখনই সমান হবে যখন তার তাপমাত্রা সমান হবে। তো তাপমাত্রা সমান মানে গড় গতিশক্তি সমান, তাপমাত্রা সমান। তো গড় গতিশক্তি কখন সমান হবে? গতিশক্তি, অভ্যন্তরীণ শক্তি এগুলো তাপমাত্রার উপর নির্ভরশীল, তাপমাত্রা সমান মানে আমার গড় গতিশক্তি সমান। পরে আসো, পরের এমসিকিউ বলতেছে যে 8 গ্রাম হিলিয়াম গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণ কোনটি? তা আদর্শ গ্যাস সমীকরণের ফর্মুলা হচ্ছে PV = nRT, এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণের ফর্মুলা। তো এখন 8 গ্রামের জন্য n এর ভ্যালু বের করা লাগবে। তো আমরা জানি n = W/m, W এর ভ্যালু কত দেখো তো 8 গ্রাম, m মানে কত, m মানে আণবিক ভর, হিলিয়াম, হাইড্রোজেন হিলিয়াম, হাইড্রোজেন হিলিয়াম, তাই না? তো হিলিয়ামের জন্য আমরা জানি আণবিক ভর আসে হচ্ছে 2, তার মানে এখান থেকে আমরা 4 মোল পাই। তাহলে এখানে যদি বসাও PV = 4RT পাওয়া যায়। কি পাওয়া যায়? PV = 4RT। তো এখান থেকে ক্যালকুলেশন করলে PV = 4RT আসবে হচ্ছে কারেক্ট আনসার। তো হিলিয়াম, হাইড্রোজেন হিলিয়াম, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, আণবিক ভর 4। দেখছো ভুল করে ফেলছি, সরি। এই ছোট ছোট ভুল করলে যদি এটা কিন্তু অপশনে যদি দেয়া থাকতো তাহলে কিন্তু ভুলই হয়ে যেত। তো হিলিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 2, আণবিক ভর কত 4, তাহলে 4 বসালে মোল সংখ্যা 2 আসে। মোল সংখ্যা 2 আসলে এখান থেকে আমরা এই জায়গায় আমরা 2 বসাতে পারবো, 2 বসালে 2RT আসবে। তাহলে PV = 2RT কোথায় আছে দেখো তো, সি নাম্বারে আছে। PV = 2RT কোথায় আছে? সি নাম্বারে আছে। তাহলে সি নাম্বার হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। পরে আসো, পরে বলছে 4 গ্রাম হাইড্রোজেনের জন্য আদর্শ গ্যাস সমীকরণ বের করো। সেম ভাবে PV = nRT বসাবা, n মানে হচ্ছে W/m, তো উপরে W এর ভ্যালু কত দেয়া আছে 4 গ্রাম, হাইড্রোজেনের জন্য আণবিক ভর 2, হাইড্রোজেন 1, দুইটার জন্য 2, RT বসাই দিলাম। তাহলে এখানে PV = আবারও 2RT আসে। তাহলে PV = 2RT দেখো সি নাম্বারে আছে, সি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। দেখো এই 3 লাইন ক্যালকুলেশন করলেই চলে আসবে, বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। এবার বলছে দেখো 4 গ্রাম হিলিয়ামের জন্য ভ্যান ডার ওয়াল সমীকরণ বের করো। তো আমরা জানি 4 গ্রাম হিলিয়াম, এটাই যদি আমি মোল সংখ্যা বের করি n = W/m, W এর ভ্যালু 4 গ্রাম, m এর ভ্যালু 4 গ্রাম, মানে এখানে আমরা 1 মোল পাই, তাই না? এখানে আমরা কত পাই? 1 মোল পাই। তো আমরা জানি আমাদের বেসিক ভ্যান ডার ওয়াল সমীকরণ P + n² a/v² ইন্টু v - nb = nRT, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। P + n² a/v², v - nb = nRT। তো তুমি যদি 1 করে বসাও, সবগুলা n এর ভ্যালু 1 বসাও, an 1 বসাও, an 1 বসাও, তাহলে এখানে P + a/v² আসে, v - b আসে = RT আসে। দেখো এটা কোন অপশনে আছে সেটাই কারেক্ট আনসার। এটা একদম প্রথম অপশনটাতে হুবহু মিলে যায়, 1 করে বসাইলে, তাহলে এটা আসে হচ্ছে আমার কারেক্ট আনসার। এইটা আমার ভ্যান ডার ওয়াল ইকুয়েশন, এটা মুখস্থ করতে হবে, লিখে লিখে মুখস্থ করতে হবে।
যতবার লিখবা ততবার লিখো, লিখে মুখস্থ করো। এটা না মুখস্থ করলে হবে না। এটা মুখস্থ করার পর তারপরে এই বেসিকটা বুঝতে হবে যেখানে এন এর ভ্যালু আমি কিভাবে বের করব, সেটা বোঝার পর বসাবা, তুমি ক্লিয়ার হয়ে গেল। সিম্পল জিনিস। পরে আসো, পরে বলছে 28 গ্রাম নাইট্রোজেনের গ্যাসের জন্য ভ্যান ডার ওয়াল সমীকরণ লিখো। তাহলে ভ্যান ডার ওয়াল সমীকরণ লিখবো 28 গ্রাম নাইট্রোজেনের জন্য। তাহলে খেয়াল করো, নাইট্রোজেন n ইকুয়ালস টু W ডিভাইডেড বাই m। তো W এর ভ্যালু 28, নাইট্রোজেনের জন্য আণবিক ভরও 28, মিলে কত আসে? 1 মোল আসে। তো 1 মোল মানে n এর জায়গায় 1 বসবে, n এর জায়গায় 1 বসলে আগের উত্তরটাই আসবে। কোনটা? এই যে এটা, P প্লাস A বাই V স্কোয়ার V মাইনাস B ইকুয়ালস টু RT। সি নাম্বার আছে আগে, n এর মান 1 বসা মানে তো আগেরটাই আসবে, একটু আগে দেখে আসলাম না, ওইটাই আসবে। এখন এইটাও আসতে পারে পরীক্ষায়, এইটাও আসতে পারে পরীক্ষায়। এই ভ্যান ডার ওয়াল সমীকরণ লেখা এটা খ নম্বরে প্রশ্নে দেয় কিন্তু, আবার এমসিকিউতেও দিয়ে দেয়। সো এটা আমাদের জন্য শেখা খুব গুরুত্বপূর্ণ। পরে আসো, পরে বলছে ভ্যান ডার ওয়াল সমীকরণে এ ধ্রুবক যেটা, এটা দ্বারা কি বোঝায়? তো ভালো করে খেয়াল করলে দেখবা পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এই যে পার্টটা আছে এটা আসলে চাপ কারেকশন। এটাকে কি বলে? প্রেসার কারেকশন। এটাকে বলে হচ্ছে প্রেসার কারেকশন। তো প্রেসার কারেকশন জিনিস যেটা আছে, খেয়াল করো, প্রেসার কারেকশন যেটা আছে, এই চাপকে কারেক্ট করা হয় হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বলকে তোমার হচ্ছে যে কারেক্ট করার জন্য। তো যখনই আমি এই পি এর সাথে এ দেখব, এটা থেকে আমি বলতে পারবো যেটা আসলে বোঝায় হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বলের ফ্যাক্টর যেটা, সেটা আন্তঃআণবিক আকর্ষণ বল। তো আন্তঃআণবিক আকর্ষণ বল যেটা, এটা হচ্ছে আমরা চাপের মাধ্যমে আলোচনা করি, ঠিক আছে? সো পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বলকে চিহ্নিত করে। পরে আসো, পরে বলছে কোন শর্তে একটি বাস্তব গ্যাস আদর্শের মতো আচরণ করে। তো দেখো এখানে কিন্তু এমন বলে নাই আদর্শ গ্যাস বাস্তবের মতো আচরণ করে, এখানে বলছে বাস্তব গ্যাস আদর্শের মতো আচরণ করে। তো আদর্শ গ্যাস মানে সে পরস্পর থেকে কণাগুলো অনেক দূরে দূরে থাকবে, দূরে দূরে থাকবে এবং পরস্পর কণাগুলোর মাঝখানের আয়তন বেশি থাকবে, এই দুইটা জিনিস। তো পরস্পর থেকে দূরে দূরে থাকবে কখন? যখন আমার চাপ কম হবে আর টেম্পারেচার বেশি হবে। তাহলে দেখো এই জায়গাতে আমাদের বলতে পারবো আমরা উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ, এই শর্তে আমাদের বাস্তব গ্যাস আদর্শের মতো আচরণ করবে। আদর্শ গ্যাস মানে কি? আদর্শ গ্যাস মানে ফ্রিলি মুভ করতে পারে, ফ্রিলি মুভ করতে পারে, দূরে থাকতে পারে এবং পরস্পর থেকে দূরত্ব অনেক বেশি। তাহলে পরস্পর থেকে দূরত্ব বেশি তখনই হবে যখন আমি টেম্পারেচার বাড়াবো, টেম্পারেচার বাড়ালে এরা পরস্পর থেকে দূরে চলে যায়। আর চাপ যদি কমায় রাখি তাহলে আরো ইজিলি যাইতে পারবে না, তাহলে আরো ইজিলি যাইতে পারবে। তো এখানে আমাদের উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ, এইটা হচ্ছে আমাদের এখানকার মেইন পয়েন্ট। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এবার আসো, পরের কোশ্চেন বলছে আদর্শ গ্যাসের সংকোচনশীলতার গুণাঙ্ক জেড এর মান কোনটি? তো দেখো আদর্শ গ্যাসের জন্য যখন আমরা আদর্শ গ্যাসের কথা বলবো তখন জেড এর মান 1, জেড এর মান 1, আদর্শ গ্যাসের জন্য জেড এর মান 1, জেড এর মান একের চেয়ে বড় হতে পারে, একের চেয়ে ছোট হতে পারে, একের চেয়ে বড় হতে পারে, একের চেয়ে ছোট হতে পারে। একের চেয়ে যদি বড় হয় তাহলে এক ধরনের উদাহরণ, একের চেয়ে যদি ছোট হয় তাহলে আরেক ধরনের উদাহরণ, আমরা এখনই দেখবো জিনিসটা। তো এক যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার আদর্শ গ্যাস। তাহলে এটা এক, এক মানে এখানে আদর্শ গ্যাস। ওকে, পরে বলছে দেখো কোনটি সংকোচনশীলতার গুণাঙ্ক? এটা জেড এর মান একের চেয়ে বড়, একের চেয়ে বড় হবে যেগুলোর আণবিক ভর কম সেগুলো হচ্ছে একের চেয়ে বড়, যেগুলোর আণবিক ভর কম সেগুলো একের চেয়ে বড়। যেমন ধরো দেখো এখানে যেই কয়টা আছে প্রত্যেকটার অ্যামোনিয়া, কার্বন, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরিন, এগুলোর আণবিক ভর বেশি, এগুলো আণবিক ভর বেশি, এটার আণবিক ভর কম, সো এইটা হচ্ছে একের চেয়ে বড়। জেড এর মান যখনই একের চেয়ে বড় হবে এর মানে হচ্ছে এর আণবিক ভর কম। তো এখানে কি আছে? হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে, এগুলার তোমার আণবিক ভর কম, এগুলা এর জেড এর মান একের চেয়ে বড়। এবার একের চেয়ে বড় যে থেকে যদি একের চেয়ে ছোট হয়, একের চেয়ে ছোট হয় দ্যাট মিন্স আণবিক ভর বেশি, যেমন এইগুলা। পরের কোশ্চেনটাই দিছে কোনটা জেড এর মান একের চেয়ে ছোট। তো একের চেয়ে ছোট যখনই দেখবা তখন দেখবা এই জায়গাতে মিথেন যেই যৌগটা আছে এটার এন এর মান কি অনেক বেশি না? মিথেন যৌগটা এন এর মান বেশি হওয়ায় এটা একের চেয়ে বড়। তো এরকম আমরা মিথেন দেখতে পারি, আমরা ক্লোরিন দেখতে পারি, আমরা নাইট্রোজেন দেখতে পারি, আমরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দেখতে পারি, এগুলা সব এন এর মান অনেক বেশি, এন এর মান এই জেড এর মান এম এর মান অনেক বেশি, আণবিক ভর বেশি, এই জন্য জেড এর মান কম। তো জেড এর তিন ধরনের মান, একটা হচ্ছে সমান, একটা ছোট, একটা বড়। কোনটার জন্য কার উদাহরণ কেমন এটা দেখাই দিলাম, এগুলো মুখস্থ করবা, এগুলো মুখস্থ করলেই তোমার এ টু জেড ক্লিয়ার। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। পরে আসো, পরে বলছে সিএনজি স্টেশনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত? একদম মুখস্থ ইনফরমেশন। সিএনজি স্টেশনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ 96%, মুখস্থ। আচ্ছা, পরে বলছে
বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সক্রিয়ত হয়? এটা হচ্ছে নাইট্রোজেন। বজ্রপাতের সময় নাইট্রোজেন ফিক্সেশন হয়। খ নম্বরে প্রশ্ন দিয়ে দেয় সিকিউতে, নাইট্রোজেন ফিক্সেশন। প্রথমে এই নাইট্রোজেন অক্সিজেনের সাথে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, ঠিক আছে, বিদ্যুৎ আর্ক তৈরি করে নাইট্রোজেন অক্সাইড তৈরি করে। পরে নাইট্রোজেন অক্সাইড আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। পরে নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন এবং পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এই নাইট্রিক অ্যাসিড মাটির সাথে যে মিশে যায় বিক্রিয়া করে আমাদের এই নাইট্রোজেন গ্যাসকে মাটিতে মিশায় দেয়। বুঝতে পারছো? নাইট্রোজেন গ্যাসকে মাটিতে মিশায় দেয়। ফলে আমরা যখন বজ্রপাত দেখি, বজ্রপাতের নাইট্রোজেন ফিক্সেশন বিক্রিয়া হয়, সেই ফিক্সেশন বিক্রিয়ায় এই ঘটনাগুলা ঘটে। তাহলে যখনই বজ্রপাত রিলেটেড কথা আসবে তখন নাইট্রোজেন আসবে হচ্ছে আমার মেইন যৌগ। ঠিক আছে, আমি আমার ওয়ান শট বেসিক ক্লাসে নাইট্রোজেন ফিক্সেশন দেখাই দিব, ওখান থেকে তুমি এটা পড়বে। নাইট্রোজেন ফিক্সেশন খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য শুধু না, সিকিউ এর জন্য। ওকে, পরে বলছে দেখো, বজ্রপাতের সময় যে কোনো স্থানের বায়ুমণ্ডলে কোন অ্যাসিডটি উৎপন্ন হয়? তা আমরা একটু আগেই দেখছি, এখানে কি নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়, নাইট্রোজেন থেকে নাইট্রিক অ্যাসিড, 3 স্টেপের বিক্রিয়া, নাইট্রোজেন থেকে নাইট্রিক অ্যাসিড, তাহলে মুখস্থ করতে হবে। পরে বলছে দেখো, নিচের কোনটি প্রাইমারি দূষক? খুবই গুরুত্বপূর্ণ। প্রাইমারি দূষক হচ্ছে ওই দূষক যারা উৎস থেকে উৎপন্ন হওয়ার পর একা একাই পরিবেশকে দূষণ করতে পারে, অন্য কারোর সাথে বিক্রিয়া করা লাগে না, তারা হচ্ছে প্রাইমারি দূষক। প্রাইমারি দূষকের কিছু উদাহরণ আছে, যেমন দেখো কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, তারপর হচ্ছে অ্যামোনিয়া, তারপর হচ্ছে H2S, এই যে এগুলা আছে, এছাড়া ধুলাবালি, বজ্র, এগুলা সব প্রাইমারি দূষক হিসেবে কাজ করে। কেন প্রাইমারি দূষক? কারণ এরা অন্য কিছুর সাথে বিক্রিয়া করা ছাড়াই, হ্যাঁ, পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে। এছাড়া আরেকটা যৌগ আছে যেটা প্রাইমারি দূষক, সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড প্রাইমারি দূষক। তো এইগুলার ভিতরে কোনোটা কি আমাদের এখানে অপশনে আছে? দেখো তো, কোনোটা দেয়া নাই, তার মানে এখানে অপশন ভুল উঠছে। এই যে এইটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড হবে, সালফার ডাইঅক্সাইড দিলে এই নাম্বার আসবে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝতে পারছো? এই যে এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি দূষক। পরে বলছে নিচের কোনটি সেকেন্ডারি দূষক? সেকেন্ডারি দূষকের তালিকায় আবার আমাদের কি কি আছে? সেকেন্ডারি দূষকের তালিকায় দেখো সালফার ট্রাইঅক্সাইড আছে, সালফিউরিক অ্যাসিড আছে, তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে N2O5, এগুলো আছে। তো এখানে দেখো তো কোনটা আমাদের মিলে। দেখো এখানে আমাদের একটাও মিলে না, তাই না? তার মানে আমরা এইটার অপশন ওখানে আর ওইটার অপশন এখানে চলে আসছে। তো এই জায়গাতে আমাদের যে কটা অপশন আছে এর ভিতরে সালফার ট্রাইঅক্সাইড থাকতে হবে, যেটা আমাদের সেকেন্ডারি দূষক। ওকে, তো সেকেন্ডারি দূষক হিসেবে কাজ করে। প্রাইমারি দূষক আর সেকেন্ডারি দূষকের অপশনগুলো মুখস্থ করবা। পরে বলছে দেখো, ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে বায়ু দূষকের ভূমিকা রাখে না কোনটা? ফটোকেমিক্যাল স্মোক দূষকে। তো ফটোকেমিক্যাল স্মোক এইটা তৈরি করতে আমাদের হাইড্রোকার্বন লাগে, HC হাইড্রোকার্বন লাগে, পাশাপাশি ওজোন লাগে, পাশাপাশি নাইট্রোজেন ডাইঅক্সাইড লাগে। এই তিনটা জিনিস একত্রে যদি বায়ুতে মিশে তাহলে ফটোকেমিক্যাল স্মোক তৈরি হয়। মানে তোমার হচ্ছে ধোঁয়ার সাথে বিষাক্ত পদার্থ একত্রিত হয়ে ফটোকেমিক্যাল স্মোক তৈরি হয়। আমরা শহরের দিকে সকালবেলা কুয়াশা দেখতে পাই, বাট শহরের দিকে তো কুয়াশা হয় না। শহরের দিকে জেনারেলি কুয়াশা না, ওটা আসলে ফটোকেমিক্যাল স্মোক, অর্থাৎ বিষাক্ত পদার্থ, এটা শরীরের ক্ষতি করে। ঠিক আছে, সকালবেলা। তো শহরের দিকে তুমি হচ্ছে যে এই ফটোকেমিক্যাল স্মোক তৈরি করতে পারবা। তো খেয়াল করো, এই তিনটা জিনিস ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে ব্যবহার হচ্ছে। এইটা ব্যবহার হচ্ছে, এইটা ব্যবহার হচ্ছে, এটা ব্যবহার হচ্ছে, তাহলে হচ্ছে না কে? সিএফসি। সিএফসি আমাদের ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে ব্যবহার হয় না। এটা মুখস্থ করো, ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আসার মতো। পরে বলছে দেখো, গ্রিন হাউস মধ্যে নিচের কোনটি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে? মানে গ্রিন হাউস গ্যাস যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি থাকে কার্বন ডাইঅক্সাইড। মুখস্থ করবা, গ্রিন হাউস কথাটা আসলেই কার্বন ডাইঅক্সাইড, একদম মাস্ট মুখস্থ করতে হবে। কোথাও যদি গ্রিন হাউস আসে তার মানে কার্বন ডাইঅক্সাইড, গ্রিন হাউস আসলে কার্বন ডাইঅক্সাইড। এবার আসো, পরে বলছে দেখো, আবার নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস হিসেবে অধিক দায়ী? আবারও সেই কার্বন ডাইঅক্সাইড, গ্রিন হাউস বলছে মানেই কার্বন ডাইঅক্সাইড। পরে বলছে দেখো, বায়ুমণ্ডলের তাপ বৃদ্ধিতে কোন গ্যাসটির ভূমিকা সবচেয়ে বেশি? তাহলে আবারও সেই বায়ুমণ্ডলের তাপ বৃদ্ধি মানেই তো গ্রিন হাউস, আর গ্রিন হাউস মানেই কার্বন ডাইঅক্সাইড, তাহলে এখানে আমরা কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। পরে বলছে দেখো, বৈশ্বিক উষ্ণতা সৃষ্টিতে প্রধান ভূমিকা রাখে কোনটি? বৈশ্বিক উষ্ণতা সৃষ্টিতে প্রধান ভূমিকা আবারও সেই কার্বন ডাইঅক্সাইড, কারণ কি বৈশ্বিক উষ্ণতা মানেই তো গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড।
ক্লিয়ার? বুঝতে পারছো? এইগুলা বেসিক মুখস্থ করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে করতে মুখস্থ করতে হবে। এবার বলছে দেখো ফ্রিয়ন 12 এটা সংকেত কোনটা? কখনো যদি এই ফ্রিয়ন বা সিএফসি বলা থাকে, ফ্রিয়নও বলতে পারে, সিএফসি 12ও বলতে পারে, এরকম যদি বলা থাকে তাহলে এই যে সংখ্যাটা আছে না, সংখ্যাটাকে আলাদা করে নিবা, এরপরে এর সাথে 90 যোগ করবা। 90 যোগ করলে কত আসে দেখো তো, যোগ করলে দেখো 102 আসে। কত আসে? 102 আসে। এবার এটাকে CHF এই ফরম্যাটে বসাবা। প্রথমে প্রথম সংখ্যা এর নিচে, দ্বিতীয় সংখ্যা এর নিচে, তৃতীয় সংখ্যা এর নিচে। তার মানে কার্বন সংখ্যা একটা, এই কার্বনের 4 হাত, 4 হাতে 2 হাতে 2টা ফ্লোরিন বসবে, হাইড্রোজেন বসবে না। হাইড্রোজেন না বসলে বাকি 2 হাতে কে বসবে? ক্লোরিন বসবে। এই হচ্ছে আমার সিএফসি। তাহলে দেখো এখান থেকে আমি CF2Cl2 পাচ্ছি না, এখান থেকে দেখো আমি ভালো করে দেখলে CF2Cl2 পাচ্ছি। ক্লিয়ার হয়েছে? এখান থেকে কি পাচ্ছি? ভালো করে দেখলে CF2Cl2 পাচ্ছি। ওকে, ক্লিয়ার। পরে আসো, পরে বলছে ওজোন ক্ষয় করে কোনটি? ডেফিনেটলি ওজোন ক্ষয় করে হচ্ছে সিএফসি। তো এটা দেখো, এটা HCFC, এটাও HCFC, এটা HCl, কেউই আমার সিএফসি না। ওজোন ক্ষয় করে সিএফসি, এইটা হচ্ছে এ নাম্বারটা হচ্ছে আমার সিএফসি। তো এই নাম্বারটা যেহেতু সিএফসি, আমাদের ওজোন ক্ষয় করে শুধুমাত্র সিএফসি, দ্যাটস ইট। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার। পরে আসো, পরে বলছে অ্যাসিড বৃষ্টির বেলায় অধক্ষেপণ বৃষ্টিতে পিএইচ এর মান কত? এটা মুখস্থ করবা যে অ্যাসিড বৃষ্টি যখন হয় তখন যেই অধক্ষেপণ বৃষ্টিটা হয় সেটাই পিএইচ এর মান 5.2 থাকে। ডেফিনেটলি 7-এর চেয়ে কম, অনেক বেশি কম বলেই সেটাকে অ্যাসিড বৃষ্টি বলে আমরা কাউন্ট করতেছি। তো এই জন্য 5.2 আমাদের মনে রাখতে হবে যে পিএইচ স্কেলে অনেকটাই কম। পিএইচ স্কেলে এখানে 7 আছে, 7 থেকে অনেকটা কমে গেলে 5.2 আসে, তাই না? তো অনেকটা কম, সো এখানে আমরা 5.2 রাখলাম, 5.2। ওকে, পরে আসো, পরে বলছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি? ডেফিনেটলি অ্যাসিড বৃষ্টি মেইনলি সালফিউরিক অ্যাসিডের জন্যই হয়, আর সালফিউরিক অ্যাসিড তৈরি হয় সালফার ডাইঅক্সাইড থেকে। আবার বলি, অ্যাসিড বৃষ্টি সালফিউরিক অ্যাসিডের জন্য হয়, সালফিউরিক অ্যাসিড তৈরি হয় সালফার ডাইঅক্সাইড থেকে। তাহলে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কে? সালফার ডাইঅক্সাইড। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কে? সালফার ডাইঅক্সাইড, দ্যাটস ইট। আশা করি ক্লিয়ার হয়েছে। পরে বলছে দেখো কোন অ্যাসিডটি বেশি তীব্র অ্যাসিড? এগুলার ভিতরে কোন অ্যাসিডটি তীব্র অ্যাসিড বেশি? দেখো অ্যাসিডগুলার যদি দিকে তুমি তাকাও, সবগুলা দেখবা আমাদের কার্বক্সিলিক অ্যাসিড দেয়া আছে। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে তীব্রতার ক্রম হচ্ছে, প্রথমে আমরা দেখব যে ফর্মিক অ্যাসিড আছে কিনা, HCOOH। ফর্মিক অ্যাসিড হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড, সবচেয়ে বেশি শক্তিশালী। এবার এই ফর্মিক অ্যাসিডের পরে এখানে কার্বন সংখ্যা যত বাড়ে শক্তিমাত্রা তত কমে। 1 কার্বন শক্তিমাত্রা একটু কম, 2 কার্বন শক্তিমাত্রা আরো কম। কার্বন সংখ্যা যত বাড়বে, মানে এই COOH মূলকের পাশে কার্বন সংখ্যা যত বাড়বে তত কম। এবার এই কার্বন সংখ্যা যেটা আছে এখানে যত তুমি হ্যালোজেন অ্যাড করবা তত শক্তিমাত্রা বাড়বে, যত শক্তিশালী হ্যালোজেন অ্যাড করবা তত শক্তিমাত্রা বাড়বে, বাট যতই বাড়াক এর চেয়ে বেশি শক্তিশালী কেউ না। তো এখানে আমার যেহেতু অপশনে ফর্মিক অ্যাসিড দেয়া আছে, ফর্মিক অ্যাসিড হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী। কার্বন সংখ্যা যত কম তত বেশি শক্তিশালী অ্যাসিড। ক্লিয়ার হয়েছে জিনিসটা? কার্বন সংখ্যা যত কম তত বেশি শক্তিশালী অ্যাসিড, এটা মাথায় রাখতে হবে। ওকে, আপাতত এই ব্যাপারটা ক্লিয়ার। এবার বলছে দেখো এই যে জিনিসটা আছে এর অনুবন্ধী ক্ষারক কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ট্রিক আছে, ট্রিক শেখাবো। বলছে কি অনুবন্ধী ক্ষারক কোনটি? অনুবন্ধী ক্ষারক। তো এই জিনিসটার অনুবন্ধী ক্ষারক মানে হচ্ছে আমার বের করতে হবে অনুবন্ধী ক্ষারক, তার মানে এই যৌগটা নিজে কি হিসেবে কাজ করছে? অম্ল। এই যদি অম্ল হিসেবে কাজ করে তাহলে অনুবন্ধী ক্ষারক হিসেবে কাজ করবে। তাহলে এ অনুবন্ধী ক্ষারক মানে এ নিজে অম্ল হিসেবে কাজ করছে। তাহলে HCO3- এ যদি অম্ল হিসেবে কাজ করে, অম্লের কাজ কি? অম্লের কাজ হাইড্রোজেন দান করা। তাহলে এ একটা হাইড্রোজেন দান করবে, একটা হাইড্রোজেন দান করলে HCO3 এ রূপান্তর হবে। তাহলে এ যখন অম্ল তখন এই যৌগটা অনুবন্ধী ক্ষারক। তাহলে আমার চাইছে অনুবন্ধী ক্ষারক, আমি পাইছি অনুবন্ধী ক্ষারক CO3 রিভার্স সাইকোলজি নিয়ে চিন্তা করবা। বলছে অনুবন্ধী ক্ষারক, তার মানে এ কাজ করছে কি? এইটার অনুবন্ধী ক্ষারক বের করা মানে এ কাজ করছে অ্যাসিড হিসেবে, লিখলা অ্যাসিডের কাজ ছেড়ে দেয়া, ছেড়ে দিয়ে তারপরে সে অনুবন্ধী ক্ষারক। তাহলে কোনটা অনুবন্ধী ক্ষারক? এইটা অনুবন্ধী ক্ষারক। রিভার্স সাইকোলজি, একদম সিম্পল ট্রিক। আশা করি ক্লিয়ার। পরে বলছে দেখো সবচেয়ে তীব্র অ্যাসিডের পিকে কত? তো আমরা যখন অ্যাসিডের যে শক্তিমাত্রা দেখি পিএইচ স্কেলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 14। ঘনমাত্রার ক্ষেত্রে এটা 10⁻⁻1, এটা 10⁻14।
যেইটা 10 টু দি পাওয়ার -1 বোঝার চেষ্টা করবা, যেইটা 10 টু দি পাওয়ার -1 এইটাকে তুমি পিকে তে কিভাবে কনভার্ট করবা, এইটাকে তুমি পিকে তে কনভার্ট করলে 1 আসবে, এই 10 টু দি পাওয়ার -1। আর 10 টু দি পাওয়ার -1 হচ্ছে আমার সবচেয়ে শক্তিশালী অ্যাসিড, কারণ অ্যাসিডের ঘনমাত্রা যেখানে 1 মোলারিটি ওটা সবচেয়ে শক্তিশালী, বুঝতে পারছো? মানে অ্যাসিডের পিএইচ যেখানে 1 এটা সবচেয়ে শক্তিশালী। তো এই জন্য আমরা সবচেয়ে শক্তিশালী কাকে পাচ্ছি, 1 কে পাচ্ছি, সেখান থেকে আমরা 1 নিব। হ্যাঁ 1 নিব, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। পরে বলতে দেখো নিচের কোন জোড়া লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড এটার জন্য আমি ট্রিক শেখাইছি। লুইস অ্যাসিড ট্রিক কি শেখাইছি, লুইসের ক্ষেত্রে যারা লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে তারাই হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ট্রিক। লুইসের ক্ষেত্রে লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারলে অ্যাসিড, অ্যাকসেপ্টের এ অ্যাসিডের এ, বুঝতে পারছো? লুইসের ক্ষেত্রে লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারলে অ্যাসিড, অ্যাকসেপ্টের এ অ্যাসিডের এ। এখন অ্যাকসেপ্ট কারা করতে পারবে, যাদের যাদের হচ্ছে পি অরবিটাল বা ডি অরবিটাল ফাঁকা থাকবে এমন যৌগের কথা বললি, উদাহরণ হিসেবে লিখে দিছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আয়রন ক্লোরাইড, BF3, তাই না? আয়রন ক্লোরাইড, BF3। তারপরে আমাদের আরো যৌগ আছে যারা আমার হচ্ছে অ্যাকসেপ্ট করতে পারবে, কারা? আরো যৌগ হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এই টাইপের যৌগগুলো। দেখো তো এখানে কে আছে, এই দেখো অ্যাকসেপ্ট করতে পারবে, দেখো এখানে পানি, এটাই মুক্ত জোড় ইলেকট্রন আছে। এই যে যৌগটা এখানে দেখো BCl3 এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড দুইটাতেই ফাঁকা ডি অরবিটাল এবং পি অরবিটাল আছে। বাকি দেখো এখানেও আমার মুক্ত জোড় ইলেকট্রন আছে, এখানেও আমার মুক্ত জোড় ইলেকট্রন আছে, এটা হবে না, এটা হবে না, এইটা হবে না। মুক্ত জোড় ইলেকট্রন থাকলেই তো হবে না, কারণ মুক্ত জোড় ইলেকট্রন থাকলে সে তো আর অ্যাকসেপ্ট করতে পারবে না, সে তখন ক্ষার হিসেবে কাজ করবে, ডোনেট করবে, তাই না? এই হচ্ছে আমার বেসিক। পরে আসো, পরে বলছে নিচের কোনটি তীব্র অ্যাসিড, এইটা তীব্র অ্যাসিড, এটা তো অক্সো অ্যাসিড, তাই না? এটা অক্সো অ্যাসিড, দেখো এটা অক্সো অ্যাসিড। অক্সো অ্যাসিডের ক্ষেত্রে তীব্র অ্যাসিড বের করতে হয় কেন্দ্রীয় পরমাণু জারণমান দিয়ে, কেন্দ্রীয় পরমাণু জারণমান যার যত বেশি সে তত বেশি তীব্র অ্যাসিড। তো এখানে দেখো এইটার কেন্দ্রীয় পরমাণু জারণমান বের করলে কত পাবা, +5 পাবা। এইটার বের করলে নাইট্রোজেন HNO3, এটার বের করলে +3 পাবা। এইটার বের করলে 4 দুগুণে 8, 8 থেকে 2 বাদ দিলে 6 পাবা। এইটার বের করলে +5 পাবা। তাহলে কেন্দ্রীয় পরমাণু জারণমান যেহেতু H2SO4 এর সবচেয়ে বেশি, তাহলে এটা হচ্ছে আমার সবচেয়ে তীব্র অ্যাসিড। তো কি হবে, তীব্র অ্যাসিড বের করতে গেলে অক্সো অ্যাসিডগুলোর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু জারণমান বের করতে হয়। সবগুলা তুমি বের করবে আলাদা আলাদা করে যেটা সবচেয়ে বেশি আসবে সেটা হচ্ছে আমার সবচেয়ে তীব্র অ্যাসিড। ক্লিয়ার হয়েছে কথাটা? আশা করি এই ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল। পরে বলছে দেখো লুইস অ্যাসিডের উদাহরণ দেখো। তো লুইস অ্যাসিড মানে কি, ওই যে অ্যাকসেপ্ট করতে পারলে অ্যাসিড, কি লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারলে অ্যাসিড। তো দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইডে ফাঁকা ডি অরবিটাল থাকে, ফলে এ অ্যাকসেপ্ট করতে পারে, দ্যাটস ওয়াই সে অ্যাসিড। অ্যালুমিনিয়াম ক্লোরাইডে ফাঁকা ডি অরবিটাল থাকে, অ্যাকসেপ্ট করতে পারে, দ্যাটস ওয়াই সে অ্যাসিড। ক্লিয়ার? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। চলো একটু করো, পজ করো। এবার আসো পরের এমসিকিউটা দেখি। পরের এমসিকিউ কি বলছে দেখো, পরের এমসিকিউ বলছে যে এই যৌগটা আছে, এই যৌগের অনুবন্ধী অ্যাসিড কোনটি? এই যৌগের অনুবন্ধী অ্যাসিড। তো এই যৌগের অনুবন্ধী অ্যাসিড বলতে কি বোঝাচ্ছে, একটু বোঝার চেষ্টা করি। অনুবন্ধী অ্যাসিড মানে এই যৌগটা নিজে ক্ষার হিসেবে কাজ করছে। তো আমার এখানে NO2- আছে, তাই না? NO2-। অনুবন্ধী অ্যাসিড মানে নিজে ক্ষার মানে কি, নিজে ক্ষার মানে নিজে অ্যাকসেপ্ট করতে পারবে। তো নিজে অ্যাকসেপ্ট করতে পারা মানে একটা হাইড্রোজেন প্লাস আয়ন সে অ্যাকসেপ্ট করবে। তো অ্যাকসেপ্ট করলে HNO2 তে কনভার্ট হয়ে যায় না, HNO2 তে কনভার্ট হয়ে যায়। তাহলে এ যদি নিজে ক্ষার হয় তাহলে এইটা হচ্ছে তার অনুবন্ধী অ্যাসিড অ্যাকসেপ্ট করার পর। তাহলে এখানে আমরা এই যে HNO2 পাচ্ছি এইটা হচ্ছে সেই অনুবন্ধী অ্যাসিড। রিভার্স সাইকোলজিতে এখানে যে কথাটা লেখা থাকবে তার উল্টা এটা চিন্তা করবা, ওইটার যে কাজ সেই কাজটা করার পরে যেটা পাবা সেটাই হচ্ছে উত্তর। রিভার্স, আমি সব সময় অনুবন্ধী অ্যাসিড ক্ষার এভাবে রিভার্স নিয়ে চিন্তা করি, আমার কখনো ভুল হয় না। তুমি রিভার্স নিয়ে চিন্তা করবা, ভুল হবে না। পরে আসো, পরে বলছে নিচের কোনটি লুইস ক্ষারক, নিচের কোনটি লুইস ক্ষারক। তো খেয়াল করো, লুইস অ্যাসিড লুইস ক্ষার। লুইস অ্যাসিডের ক্ষেত্রে সে অ্যাকসেপ্ট করতে পারলে অ্যাসিড, অ্যাকসেপ্টের এ অ্যাসিডের এ। লুইস ক্ষারের ক্ষেত্রে সে মুক্ত জোড় ইলেকট্রন ডোনেট করতে পারে, মুক্ত জোড় ইলেকট্রন ডোনেট যদি করতে পারে তাহলে সে ক্ষার। তো মুক্ত জোড় ইলেকট্রন ডোনেট করার জন্য তার কাছে ইলেকট্রন থাকতে হবে, লন পেয়ার ইলেকট্রন। দেখো এখানে ডি অরবিটাল আছে খালি,
এখানে ডি অরবিটাল আছে, এখানে ডি অরবিটাল আছে, তাহলে সবগুলো অ্যাকসেপ্ট করতে পারে। কার্বন মনোক্সাইডের অক্সিজেনের উপর মুক্ত জোড় ইলেকট্রন আছে, সো এইটা আমার লুইস ক্ষার হিসেবে কাজ করে। ক্লিয়ার? পরে বলছে এই যে যৌগটা আছে, এই যৌগটাই এখানে একটা উৎপাদ পাইলাম, এই বিক্রিয়ায় পানীয়ের অনুবন্ধী অম্ল কোনটি? পানীয়ের অনুবন্ধী অম্ল। তো খেয়াল করো, পানীয়ের অনুবন্ধী অম্ল চাইছে, তো তার মানে পানীয়ের অনুবন্ধী অম্ল মানে পানি এখানে আমাদের ক্ষার হিসেবে কাজ করছে। কি হিসেবে? ক্ষার হিসেবে কাজ করছে। আবার বুঝাই, পানি এর, খেয়াল করো, পানি এর অনুবন্ধী অম্ল মানে পানি বিক্রিয়া করার পর সে অনুবন্ধী অম্ল হিসেবে কাজ করবে, মানে পানি নিজে আমার ক্ষার হিসেবে কাজ করছে। এখন পানি নিজে ক্ষার হিসেবে কাজ করার মানে পানি হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ করছে, গ্রহণ করলে সে H3O+ এ রূপান্তর হয়। H3O+ মানে হচ্ছে আমাদের এখানে হাইড্রোনিয়াম আয়ন। তাহলে দেখো এই টোটাল জিনিসটা বিক্রিয়া করে এটাতে রূপান্তর হচ্ছে, তাহলে হাইড্রোনিয়াম আয়নটাই আমার সেই অনুবন্ধী অম্ল, হাইড্রোনিয়াম আয়নটাই আমার অনুবন্ধী অম্ল। তাহলে বলছে কি পানীয়ের অনুবন্ধী অম্ল মানে পানি নিজে ক্ষার, ক্ষার মানে কি গ্রহণ করা, গ্রহণ করে কি করলো হাইড্রোনিয়াম আয়ন তৈরি করলো। তাহলে কারেক্ট অ্যান্সার কি হাইড্রোনিয়াম আয়ন। সব সময় অনুবন্ধী অম্ল ক্ষারের এই ট্রিকটা অ্যাপ্লাই করবা, এই ট্রিকটা অ্যাপ্লাই করবা, বোঝার চেষ্টা করবা যে এই জায়গাতে ঘটনা কি ঘটছে। ওকে, আমি সবসময় এই রিভার্স মেথড দিয়েই করি। পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন বলছে এখানে আমার একটা বিক্রিয়া দেয়া আছে, এই বিক্রিয়ায় অনুবন্ধী অম্ল জোড় কোনটি? খুবই খুবই ক্রিয়েটিভ একটা কোশ্চেন, তুমি দেখে ঘাবড়ে যাইতে পারো বা তোমার মানে জিনিসটা তুমি গুলায় ফেলতে পারো, বাট খুব ক্রিয়েটিভ একটা কোশ্চেন। কি বলছে? অনুবন্ধী অম্ল জোড় মানে দুই ধরনের অম্ল, একটা হচ্ছে অনুবন্ধী অম্ল, একটা হচ্ছে নরমাল অম্ল। তো আমরা একটু প্রথম দিকে তাকাবো, এইটা পানি, এইটা কার্বনিক অ্যাসিড, H2CO4 থেকে এইটা এই পর্যন্ত আসছে, মানে এ হাইড্রোজেন ছেড়ে দিছে, তাহলে এ একটা হাইড্রোজেন ছাড়লে এ অ্যাসিড আর এ হচ্ছে কনজুগেট বেজ, আর এই পানি একটা গ্রহণ করছে মানে গ্রহণ করলে এ বেজ আর এ হচ্ছে কনজুগেট অ্যাসিড। তাহলে খেয়াল করো আমার দুইটা অ্যাসিড খুঁজতে হবে, তাহলে একটা অ্যাসিড হচ্ছে H2CO3, আরেকটা হচ্ছে কনজুগেট অ্যাসিড, সেটা কি H3O+। তাহলে এই দুইটা হচ্ছে আমার অ্যাসিড। তাহলে আমার অ্যাসিড যখন খুঁজতে বলছে তখন দেখো H2CO3 আর H3O+, এই দুইটা হচ্ছে আমার অ্যাসিড। ক্রিটিক্যাল কোশ্চেন, ক্রিটিক্যাল কোশ্চেন। ঘটনা কি ঘটছে সেটা দেখলাম, দেখার পরে যেহেতু দুইটাই অ্যাসিড খুঁজতে বলছে, দুইটা অ্যাসিডকে বাছাই করে নিছি, একটা নর্মাল অ্যাসিড একটা অনুবন্ধী অ্যাসিড, এইটুকু হচ্ছে আমার কোশ্চেন। পরে আসো, পরের কোশ্চেনটাও একদম সিমিলার টাইপ কোশ্চেন। এই বিক্রিয়ায় H2CO3 এর অনুবন্ধী ক্ষার বের করতে বলছে। H2CO3 এর অনুবন্ধী ক্ষার, তার মানে অনুবন্ধী ক্ষার যদি আমার বের করতে বলে তাহলে H2CO3 নিজে কি হিসেবে কাজ করে? অ্যাসিড হিসেবে কাজ করে। অ্যাসিড হিসেবে কাজ করলে H2CO3 এ একটা হাইড্রোজেন ছেড়ে দিবে, ছেড়ে দিলে H+ আর HCO3 মাইনাসে রূপান্তর হবে। তাহলে H+ আর HCO3 মাইনাসে রূপান্তর হলে এটাই হচ্ছে আমার সেই অনুবন্ধী ক্ষারক। তো খেয়াল করো এই যে জিনিসটা, এটাই হচ্ছে আমার অনুবন্ধী ক্ষারক। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। এবার দেখো পরে বলছে যে এই যে যৌগ, এই যৌগে অনুবন্ধী অম্ল কোনটি? কোনটা অনুবন্ধী অম্ল? তা আগে দেখতে হবে কোনটা অম্ল হিসেবে কাজ করে। খেয়াল করো এই জায়গায় HCl আছে, এই জায়গায় অ্যামোনিয়া আছে। অ্যামোনিয়া দেখো একটা হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ করছে, তো অ্যামোনিয়া যদি ক্ষার হিসেবে কাজ করে, হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ করে, তাহলে এই ক্ষার হিসেবে কাজ করলে এইটা থেকে যেটা তৈরি হবে সেটা অনুবন্ধী অম্ল। তাহলে ক্ষার থেকে অনুবন্ধী অম্ল তৈরি হলো, এখানে কারেক্ট অ্যান্সার আসবে হচ্ছে অ্যামোনিয়াম প্লাস আয়ন। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? লাস্টেরটা। একদম সিম্পল জিনিস। দেখতে হবে এখানে ঘটনা কি ঘটছে। আমি বারবার বলছি রিভার্স সাইকোলজি এবং ঘটনা কি ঘটছে সেটা বুঝলে তুমি এটা পারবা। পরে আসো, বাংলাদেশে মিঠা পানির প্রধান উৎস কোনটি? ডেফিনেটলি মিঠা পানির প্রধান উৎস হচ্ছে ভূগর্ভস্থ পানি, মুখস্থ। পরে বলছে একটি পুকুরের পানি DO4, এই পানিটির মানে কি? এর মানে হচ্ছে এটা হচ্ছে বিশুদ্ধ পানি। ডিও ডিজলভ অক্সিজেন, 4 মানে 4 ppm, 4 ppm মানে বিশুদ্ধ পানি। ঠিক আছে, এটা মুখস্থ করবা যে বিশুদ্ধ পানির ডিও হচ্ছে 4। এই কয়েকদিন আগে আমার একটা পরীক্ষা ছিল এনভায়রনমেন্টাল সায়েন্সের উপর, ওখানেও আমি হচ্ছে তোমার এই পানি নিয়ে পড়াশোনা করার সময় ডিও, TDS, COD, BOD এগুলো নিয়ে পড়াশোনা করছি। ডিটেল পড়াশোনা, মানে তোমাদের যতটুকু তার চেয়ে অনেক অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স। ওখানেও এগুলো ছিল যে বিশুদ্ধ পানি 4 হয়। ওকে,
পরে বলছে দেখো, মাঝে মাঝে পুকুরের মাছ পানির উপরের অংশে হা করে শ্বাস নেয়, এই অবস্থার কারণ কি? কারণ হচ্ছে ওর ভিতরে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে গেছে, মানে অক্সিজেন দ্রবীভূত নাই, এই জন্য সে বাইরে হা করে শ্বাস নিচ্ছে যাতে এই অক্সিজেন সে পায়। তো পানিতে ডিজলভ অক্সিজেনের মান কম, এইটা বুঝায় যখন সে হা করে উপরে শ্বাস নেয়। তো যেই পুকুরে মাছ দেখবা ভেসে আছে সব, তার মানে ওর নিচে অক্সিজেন কম, ওর ভিতরে অক্সিজেন দিতে হবে, দিলে আর মাছ ভাসবে না। বুঝতে পারছো? এটা একটা ইন্ডিকেটর, মাছ চাষের ইন্ডিকেটর। পরে বলছে দেখো, কোন ধরনের দূষক ডিওর মান হ্রাস করে? কোন ধরনের দূষক? তো ডেফিনেটলি এগুলো হচ্ছে অজৈব দূষক যেগুলো আছে, এটা হচ্ছে ডিওর মান সবচেয়ে বেশি হ্রাস করে। ডেফিনেটলি এটাই হবে, এটাই হওয়ার কথা। তারপরে ক্রস চেক করি, দাঁড়াও। অজৈব দূষক যেগুলো আছে এগুলোর ডি এর মান সবচেয়ে বেশি হ্রাস করে। অজৈব দূষক না, জৈব দূষক দেয়া আছে, জৈব দূষক, ভুল করা যাবে না, জৈব দূষক। জৈব দূষক ডি এর মান সবচেয়ে বেশি হ্রাস করে। ওকে, পরে বলছে দেখো, কৃষিকাজে সারফেস ওয়াটারের উপযুক্ততার মানদণ্ড কোনটি? কৃষিকাজে সারফেস ওয়াটার, এইটার উপযুক্ততার মানদণ্ড, এটা মেবি হচ্ছে সারফেস ওয়াটারের উপযুক্ততার মানদণ্ড হচ্ছে পিএইচ সম্ভবত। এগুলো মুখস্থ কোশ্চেন, হ্যাঁ, ভুলে গেছি আমি। সারফেস ওয়াটারে এটা হচ্ছে পিএইচ, কৃষিকাজে সারফেস ওয়াটারে উপযুক্ততার মানদণ্ড হচ্ছে পিএইচ। এবার পরে আসে বলছে দেখো, কার্বন ডাইঅক্সাইডের দুইটি প্রধান সিঙ্ক নিচের কোনটি? দুইটি প্রধান সিঙ্ক জিজ্ঞেস করছে, মানে সিঙ্ক মানে হচ্ছে কে কার্বন ডাইঅক্সাইড কনজিউম করে নেয়, কে কার্বন ডাইঅক্সাইডকে কনজিউম করে নিয়ে পৃথিবীকে কার্বন ডাইঅক্সাইডের হাত থেকে রক্ষা করে। তো প্রথম কথা, উদ্ভিদ, উদ্ভিদ হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডকে কনজিউম করে, উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইডকে কনজিউম করে। আরেকটা হচ্ছে সমুদ্র, ঠিক আছে, সমুদ্র হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডকে পর্যাপ্ত পরিমাণ কনজিউম করে। এই দুইটা জিনিস কার্বন ডাইঅক্সাইডকে কনজিউম করে নেয়, নিজের ভিতরে ঢুকায় নেয়, নিলে কার্বন ডাইঅক্সাইড নাই হয়ে যায়, ফলে আমাদের পৃথিবীর টেম্পারেচার ব্যালেন্স হয়। তো এই জন্য আমরা বলি কার্বন ডাইঅক্সাইডের জন্য সিঙ্ক কোনটা কোনটা, এই দুইটা, উদ্ভিদ এবং সমুদ্র, মুখস্থ করবা। পরে বলছে দেখো, বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? মুখস্থ করতে হবে। বাংলাদেশের জন্য, মুখস্থ করবা, বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য মাত্রা এইটা সবসময় 0.05 গ্রাম পার লিটার বা পিপিএম, বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য মাত্রা। এবার বলছে দেখো, ডাব্লিউএইচও কর্তৃক যে নির্দেশনা দেয়া আছে সেটাই গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে 0.01 পিপিএম। তাহলে বাংলাদেশের জন্য 0.05, ডাব্লিউএইচও কর্তৃক 0.01। এবার মনে রাখতে হবে যে ডাব্লিউএইচওর মতে আমরা যদি আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা নিতে চাই সেইটা আবার 0.05। তাহলে দেখো, বাংলাদেশের জন্য যেটা গ্রহণযোগ্য ওইটাই কিন্তু ডাব্লিউএইচও কর্তৃক সর্বোচ্চ, ডাব্লিউএইচও কর্তৃক সর্বোচ্চ, ডাব্লিউএইচও কর্তৃক গ্রহণযোগ্য বাংলাদেশের চেয়ে আরো কম 0.01। দুইটা জিনিসের ভিতর পার্থক্য বুঝবা, তিনটা ভ্যালু, তিনটা আলাদা আলাদা কথা আছে। একটা হচ্ছে গ্রহণযোগ্য মাত্রা, একটা হচ্ছে ডাব্লিউএইচও কর্তৃক, একটা হচ্ছে ডাব্লিউএইচও কর্তৃক সর্বোচ্চ, মাথায় রাখো। পরে বলছে দেখো, বায়ুতে H2S এইটার পিপিএম কত হলে মানুষের মৃত্যু ঘটতে পারে? তো পিপিএম কত হলে মানুষের মৃত্যু ঘটতে পারে এটা মাথায় রাখবো, 50 পিপিএম, 50 পিপিএম হলে মানুষের মৃত্যু ঘটতে পারে, মুখস্থ। পরে বলছে দেখো, সিও এর সহনীয় মাত্রা কত? সিও এর সহনীয় মাত্রা হচ্ছে 0.15 পিপিএম। এগুলো সব মেইন বইতে আছে, মেইন বই থেকে আসছে। তো তুমি এই 105 পর্যন্ত এমসিকিউ কমপ্লিট করো, 105 এর ভিতর থেকে তুমি পাবা। এছাড়া ওই যে আর্সেনিক, ক্রোমিয়াম, লেড, বায়ু দূষণ, এগুলোর কয়েকটা কোশ্চেন আছে, এরপর আর 5টা, ওগুলো একটু মুখস্থ করো, ঠিক আছে? সো আশা করি টোটাল ক্লাসটা তোমার জন্য হেল্পফুল ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। পরবর্তী ক্লাসটাও করে ফেলো, টোটালটা করে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও। তোমাদের সাথে পরবর্তী কোনো একটি আবার ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।